আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো ওয়ালাইকুম আসসালাম। স্যার সালাম আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি জি অসুবিধা নেই। হ্যাঁ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি কালি লিনাক্সের ওইটা মানে ফুল স্ক্রিন করতে পারিনি আমি। সুডো দিয়ে ট্রাই করলাম, আপনি যেভাবে বলছিলেন কিন্তু পারিনি। এই ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক যেটা ওটা দিয়েছেন তো না? এক্সটেনশন প্যাক হ্যাঁ দিয়েছি, কিন্তু ওইখানে আসছে না। আপনি যদি একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমি একটু দেখি। স্ক্রিন শেয়ার দেব কিভাবে? টুলের এখানে এই যে শেয়ার স্ক্রিন বাটন আছে। হ্যাঁ শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। দেখেন ভিউতে ক্লিক করেন, ভিউতে ক্লিক করেন বা উপরে ভিউতে ক্লিক কোথায়? করেন। ভিউ? হ্যাঁ হ্যাঁ ভিউ, ওই যে উপরে একদম ভার্চুয়াল বক্সের সেটিংস এর। F11 দিলে হয়ে যাবে মেবি। F11 ভিউ অ্যাডজাস্ট উইন্ডো সাইজ। হ্যাঁ ক্লিক করেন, এবার ফুল স্ক্রিন করেন এটারে, এই বক্সটারে। আসসালামু আলাইকুম। এই যে ওই উপরে বক্সের আইকনে ক্লিক করেন, বক্সের আইকনটাতে ক্লিক করেন। বক্সের আইকন কোনটা ভাইয়া? বুঝছিস না। এই যে এটা দেখি, এটা উপরে এই ক্লোজ বাটনের সাথে যেটা। ক্লোজ বাসন, এই যে এটা? না না উপরেরটা, এর উপরেরটা। এটা না না এর উপরেরটা, উপরে উপরে, হ্যাঁ এই পাশেরটা। এখান থেকে দেখতে পাচ্ছি না, মানে কি ইয়াটা আছে তো, এই যে এইখানে। হ্যাঁ 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 ওটা দেন। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবার হচ্ছে। আমি সকাল থেকে তো চেষ্টা করছিলাম ওই আপনার ভার্চুয়াল বক্সের ভিতরে কালি লিনাক্স ইনস্টল করার জন্য, কিন্তু তো ইডট দেখাইতেছে কয়েকবার। আপনি কি আইএসও ফাইল দিচ্ছিলেন নাকি? না না, আইএসও ফাইল বাদ দিয়ে ভিএম দিচ্ছিলাম। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার দেন দেখি তাহলে। কই যাচ্ছে না তোমারটা? ফুল স্ক্রিন শেয়ার দেন, ফুল স্ক্রিন। আসছে কি আমারটা? হ্যাঁ দেখা যাচ্ছে। এই হচ্ছে ভার্চুয়াল বক্স। হুম। এই যে এই পর্যন্ত রেখে দিছি, এরপর আগাইতে পারি নাই। ওই ইম্পোর্ট করার পরে হ্যাঁ এটা আসছে। হ্যাঁ সেটিংস এটা, কিন্তু এই যে এই লেখাটা আসছে। হ্যাঁ ওটাতে ক্লিক করুন, সিস্টেমে ক্লিক করেন তো বাম পাশে। এক্সিলারেশন। দেখাচ্ছে না। আমাদের ব্যাচের কি জানি বলছিল যে সে নাকি ওই আইএসও ফাইলও পারে নাকি। পরে তোর চ্যাট বক্সে লিংক দিয়েছিলাম, পরে চ্যাট বক্সে আসেনি। তাহলে 3টা ভিডিও দেওয়া ছিল, পরে আর নেওয়া হয়নি। এই আইকনটার উপর আবার ক্লিক করেন তো। যে আইকনটা ইনভ্যালিড সেটিংস এর ওখানে ক্লিক করেন, নিচে নিচে। এই যে এখানে যে আইকনটা দেখাচ্ছে, ইররের আইকনটা যে দেখাচ্ছে, হ্যাঁ এটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, আমি গুগল করে দেখি কোনো সলিউশন পাই কিনা এটার। ঠিক আছে, এক এক জনের পিসিতে এক এক কারণে আসলে এররটা করে। বায়োসের সমস্যা করতে পারবেন? হ্যাঁ আপনার বায়োসে কি ভার্চুয়ালাইজেশন অন করা? যে আতিক ভাই আপনার বায়োস সেটিংস যেটা, ওখানে ভার্চুয়ালাইজেশন অন করা আছে? জি জি জি। আচ্ছা আচ্ছা, আমি দেখি, আপনি স্ক্রিন অফ করে দেন, আমি সলিউশন পাই কিনা। স্যার একটা কোশ্চেন করার ছিল। জি জি। স্যার ওই যে আইএসও ফাইলটা আছে না, ওইটা আমার উইন্ডোজে সেটআপ নিচ্ছে না, লেখা হচ্ছে উইন্ডোজ 32 লোডার লোড হচ্ছে না, এরকম আপনার দেখাচ্ছে।
আপনার কম্পিউটার কি 32 বিটের না 64 বিটের? 64 বিটের। তো আপনি আইএসও কি 64 বিটেরটা ডাউনলোড দিয়েছেন কিনা? জি স্যার, ওইটাই ডাউনলোড দিছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই বিষয় হচ্ছে যে ওই যে বায়োস ভার্চুয়ালাইজেশন সেটআপটা, হ্যাঁ যদি একটু মানে আপনি যেভাবে বলছেন, হ্যাঁ তো এক একজনের পিসিতে এক এক রকম, ওই ইউটিউবে ভিডিও হেল্প নিয়ে আসলে পুরোপুরি মানে ম্যাচ করে না। দেখা গেল ইউটিউবের ভিডিওগুলা, যেমন ধরেন আমার এমএসআই 450, হ্যাঁ মর্টার ম্যাক্স হচ্ছে আপনারই প্রসেসর। তো আমি যখন এই রিলেটেড ভিডিও দেখতে গেলাম, তো 1 বছর আগের দেয়া, তো আপডেট আসার কারণে আমি ওই প্রপারলি সবকিছু ম্যাচ করে না। তো আমি যখন ডিলেট করে যখন রিস্টার্ট করে ডিলিট করলাম ওই ফাংশনের পরবর্তীতে যখন আগায় গেলাম, তখন আর ওই আমি জিনিসটা আর কি বুঝতে পারতেছি না যে ওনাদের ওখানে যা শো করতেছে আমার এখানে তা শো করতেছে না। তো এটা নিয়ে একটু প্রবলেম আছে। এই তাহলে ওই অফিসিয়াল ডকুমেন্ট এমএসআই এর ওটা গুগল করে দেখেন, ওদের অফিসিয়াল কোনো ডকুমেন্ট লেখা আছে কিনা। ওই ইন্টারফেসে আচ্ছা, আমিও আচ্ছা। দেখেছি প্রবলেম করে। এমনকি সেম মানে আপডেটেড ইউটিউব ভিডিও দেখতেছি, মনে করুন 1 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে, সেটারও দেখা জি যায় কি জি আমার ল্যাপটপের যে ইন্টারফেস যেমন ডিজাইন ওদেরটার সাথে মিলে না, খুঁজে পাওয়া খুব টাফ হয়ে যায়। ম্যানুয়ালি এক এক করে খুঁজে তারপর ভাইয়া, আমি তো ভাইয়া পুরাপুরি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি ভাইয়া, বুঝছেন? যাই করতে যাই দেখা গেল হেল্প নেই ইউটিউব থেকে, দেখা গেল একটা লেভেল পর্যন্ত যাই, শেষ স্টেজের আগে যায় সেটা, ওই সময় আর আমি প্রপার ডিরেকশনটা পাচ্ছি না ইউটিউব থেকে। হ্যাঁ তো হ্যাঁ এটা তখন আর কি হতাশ হয়ে যাই। আপনি হতাশার যদি কিছু ভাই নেই। আপনার ব্যক্তিগত ভাবে মানে কমিউনিকেট করার কোনো ইয়া দিতেন, তাহলে মনে হয় একটু হেল্প হতো। ভাই আমি হচ্ছে হ্যাঁ, এই ফেসবুকে সেক্টরে একটু নতুন তো। জি জি মেসেঞ্জার গ্রুপে আপনি একটু মেসেজটা দিয়ে রাখলেন, আমি জি জি, সময় আপনি করে আপনি ভাইয়া তো ওখানে আমাদের তো এখন মেসেঞ্জার অ্যাড করা হইলো না। যে না, আপনাদের আমাকে আমাকে অ্যাড করা হইছে। আচ্ছা ভাইয়া, যে হ্যাঁ ভাইয়া বলতেছে অ্যাড করা হয় নাই, আমি হ্যাঁ ওনাকে হ্যাঁ একটু রিকোয়েস্ট করবো যে ভাইয়া আপনি আপনার মেসেজ রিকোয়েস্টটা দেখবেন। আর হচ্ছে আপনি ভাইয়া যে কথাটা বলছিল, আশরাফুল আলম ভাইয়া যে কথা বলছিল যে আপনি ফেসবুকে ইস্যুখনের যে পেজ আছে সেখানে আপনি কমেন্ট করবেন, আপনার ওই যে অর্ডার নাম্বারটা লিখে কমেন্ট করবেন। আমি ওইভাবে আপনি করেছিলাম কি এবং কমেন্ট আমাকে তারা করছিলেন? অ্যাড করে দিয়েছে। জি জি জি, আমি কমেন্ট করেছিলাম এবং কমেন্ট করার 2 থেকে 3 ঘন্টার মধ্যে ওরা আমাকে ইয়ে করে নিয়েছে, আমাকে অ্যাড করে নিয়েছে। হ্যাঁ, তখন আমি যখন আমার মেসেজ রিকোয়েস্ট দেখলাম, যদি তখন আমরা আর কি ওইটা কমেন্ট না দেখতে করি পাই। তাহলে কি আমাদের অ্যাড করবে না? হ্যাঁ না, করবে তো ব্যাপার। বিষয়টা অ্যাড করবে, কিন্তু হয়তো অনেক অনেক হয় কি ভাই, কখনো কখনো মিস্টেক হয়ে যায়, আমি যেটা বুঝলাম আর কি। না, দুইবার ওই যে ফর্মটা দুইবার ফিল আপ করলাম, কিন্তু তারপরেও এখন পর্যন্ত অ্যাড করা হয় নাই। আমিও প্রায় এটা আসলে দুইবারই করছি, এখন অ্যাড করা দুঃখজনক ভাই, হইলো এটা আসলে দুঃখজনক। আসলে। আপনাদের আমিও পারি নাই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ একটা আইডিয়া দিয়েছিলাম না, যে আপনাদের ব্যাচ থেকে যে কোনো একজন ফেসবুকে একটা পোস্ট দিবেন পেজে, আর বাকিরা যারা দিতে পারেন না, এই যেহেতু ব্যাচ নাম্বার তো সবাই জানেন 213 6, ওই জি পোস্টে সবাই কমেন্ট করে দিবেন, তাহলে এক জায়গায় কাজটা কিন্তু হয়ে যায়। ঠিক আছে। জি ভাইয়া, তাইলে দেখেন যে আমি আমার আইডি থেকে কমেন্ট করছিলাম, আপনারা তাহলে ওখানে একটু কমেন্ট করে দিয়েন। হ্যাঁ কমেন্ট করে দেখতে পারেন, অথবা কেউ একজন পোস্ট দেন একটা আছে আমার এত সেদিন অর্ডার একটু লিংকটা দিবেন ফেসবুকে। ফেসবুক গ্রুপটা কেউ একটা লিংক চ্যাটে দিয়ে দেন যারা অ্যাড। ঠিক আছে ভাইয়া, যে ক্লাস শেষে ভাইয়া একটু দেখছি। সেদিন যে ভাই সহযোগিতা করতে এসেছিল লিনাক্স সেটআপের জন্য, তিনি কি এখনো আছেন? আমি তো বলতে পারছি না কে বলেছিল, আমার তো ঠিক মনে নেই। জি ভাই আছি ও আছি আচ্ছা আছি। ভাই, আমি আমার আপনার আতিক লিংকটা একটু চ্যাট বক্সে যে দিবেন। আতিক লিখে ওখানে আমার নাম্বারটা সেভ করে নাম্বার দিয়েছে, ওর আমি সেটটা দিয়ে দেবো না, ওখান থেকে একটু আমাকে মিস জি করে দেবেন। আমি আমার ফেসবুক লিংকটা দিয়ে দিচ্ছি চ্যাটে। হ্যাঁ যে নাদিম ভাই আচ্ছা না? ভাইয়া, তাহলে এই রিলেটেড কথাবার্তা আমরা যারা গ্রুপে যদি থাকি তাহলে গ্রুপে বললে হবে, আর ক্লাসে যদি থাকি তো ক্লাসে বলেন। আর একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি আমার ফেসবুক লিংকটা আইডি লিংকটা দিয়ে দিচ্ছি। জি ভাই, আপনার নাম কি নাদিম? হ্যাঁ হ্যাঁ ও নাদিম ভাই কেমন আছেন? আমি তো আপনাকে নক করেছিলাম ভাই, ওই যে আমার ওই যে এনিডেক্সে আপনি একটু প্রবলেম গুলো দেখলেন, যদিও আমি শেষ করতে পারি নাই, আমার বাসার হ্যাঁ, পাশে একজন। আমি আপনাকে নক দিয়েছিলাম যে এনিডেক্সে জি আসেন, ভাইয়া, আপনি মনে ধন্যবাদ হয় ভাই। দেখেননি। আমি আবার হসপিটালে গেছিলাম ভাই, আমার বাড়ির পাশে একটা পেশেন্ট অসুস্থ ছিল, তো আমি আপনার আচ্ছা সাথে ঠিক কালকে আছে, যোগাযোগ সমস্যা করবো নেই। ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ। এখন জি জি, আমরা ক্লাস আগাই ভাই। আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন কি কোশ্চেন। স্যার আপনি তো পাইথন শেখার কথা বলছিলেন, তো পাইথনে ডাউনলোড করতে যায় দেখি যে এর পাইথন ভার্সন 2 এবং ভার্সন 3 এর অনেকগুলো এডিশন আছে। তো আমরা কি হ্যাঁ যে কোনো একটা এডিশন শিখলেই হবে? না না, দুইটা এডিশনই করতে হবে। পাইথন 3 শিখেন, 2 এর সাপোর্ট আচ্ছা অফ আচ্ছা, হয়ে গিয়েছে, তো 3 শিখে। ও আচ্ছা ঠিক আছে। স্যার আরেকটা অনুরোধ আছে। হ্যাঁ স্যার যখন আমরা লাইভ ক্লাস করি, তো ক্লাসের চ্যাটের যে বিষয়টা একটু পর পর করে চ্যাট করে এটা মেসেজ সামনে ক্লিক করে, কাল ক্লাসের অ্যাটেনশনটা থাকে না।
মনোযোগ দিয়ে পড়তেছে, হঠাৎ করে সামনে মেসেজ চলে আসে, তখন ওইটার দিকে অ্যাটেনশন চলে যায়। তো আমাদের ক্লাস করতে একটু ডিস্টার্ব হয়। যদি এটা আপনার মানে অ্যাডমিন হাউস থেকে কোনোভাবে অফ করার সিস্টেম থাকে, তাহলে আপনি যখন ক্লাসটা মানে কন্টিনিউ করবেন তখন একটু অফ রাখলে আমাদের জন্য একটু ভালো হবে আর কি স্যার। হ্যাঁ এটা আমার জি ভাই, এটা পার্সোনাল। ভালো ভালো হয় এটা, আমরা একমত। পারমিশনটা বন্ধ করে দিলে ভালো হয় ভাইয়া, চ্যাট পারমিশন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই গত নেটওয়ার্কিং যেটা পড়িয়েছিলাম, এগুলো নিয়ে কেউ ঘাটাঘাটি করলেন? আমি কতগুলো পাইনি। বই আচ্ছা। সাজেস্ট করেছিলাম। বইগুলোতে আরো অনেক বিস্তারিত আলোচনা করেছে, ওগুলো দেখলে বেটার। তবে হতাশার জন্য ভাইয়া, রুবায়াত খৈয়মের একটা বই আছে, হ্যাঁ, হ্যাঁ যে হ্যাঁ, এথিক্যাল হ্যাকিং এর উপরে, ওই বইটা কি আপনি সাজেস্ট করেছিলেন? না না, আমি বাংলা কোনো বই সাজেস্ট করিনি, কারণ বাংলা এখনো ও কোয়ালিটি আচ্ছা আচ্ছা। সম্পর্ক কোনো বই নেই আর কি। ও আচ্ছা ভাই, তাহলে আপনি তাহলে ওই চ্যাটটা করছেন, এখনো দেখি নাই, হয়তো চ্যাটে তাহলে দেখবো না। দেখে নেন। ঠিক আছে ভাই। তো যেটা বলছিলাম যে একটা জিনিস হতাশাজনক যে আপনাদের গতদিন ক্লাসে প্রায় 60 জন মতো ছিলেন, অ্যাসাইনমেন্ট দিয়েছেন মাত্র 5 জন আর কি। বাকি 3-4 জন হচ্ছে শুধু ফোল্ডার ক্রিয়েট করে রেখে দিয়েছেন, কোনো অ্যাসাইনমেন্ট ফাইল সাবমিট করেননি। ভাইয়া সরি, আমি আমি একটা কথা আগামীকালকের বলতে মধ্যে চাই। দিয়ে দিব, আমার একটু লেট ভাই, হচ্ছে তো হ্যালো ভাইয়া। একাডেমিক ক্লাসের জন্য। হ্যাঁ, একটু একটু সময় করে দিয়ে দিবেন, না আমি হলে হ্যাঁ আমি করছি ভাই, আমি জি কালকে ভাই। জমা আমি কাজ করছি তো ভাইয়া তো সময় পাইনি, আমি হয়তো কালকে আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি দেন। আমি সময় নিয়ে তো ভাবে ধরা বাঁধা বলছি না, তবে সময় মানে একটু দ্রুত সাবমিট করে দিলে বেটার। কিন্তু যেটা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে গিয়ে সবাই আসলে পড়াশোনা করছে না, কেমন মাত্র 5 জন সর্বোচ্চ এখান থেকে আর 5 জন বা 10 জন সাবমিট করবে, 10 জনও সাবমিট করবে না। 60 জন থেকে মাত্র 10 জন স্টুডেন্ট নেটওয়ার্কিং একটু পড়াশোনা করেছেন। আমি যদি পরবর্তীতে হ্যাকিং এর ক্লাস যেগুলো নিব, মনে করুন নেটওয়ার্ক সিকিউরিটি ক্লাসে নিচ্ছি, আপনি নেটওয়ার্ক বুঝেন না, আপনি নেটওয়ার্ক সিকিউরিটি কি কি বুঝাবো আপনাকে? তো যেটা হয়, কোর্স শেষে দেখা যায় এই ফাঁকিবাজ স্টুডেন্ট গুলো সুন্দর মতো খালি ঢোল পিটায় বেড়ায়, বলে বেড়াবে যে এই শিখনে গিয়েছিলাম কোর্স করতে, টিচার কিচ্ছু শিখায় নাই, আমি ফ্রিল্যান্সিং পারি না। ঠিক আছে, এটা খুব ভাই একটা বাজে কথা একটা বলতাম, অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, আমি টিসিপি এবং ইউডিসির কনসেপ্টটা একটু ক্লিয়ার না, বুঝছেন? হ্যাঁ, যদি টিসিপি তে যেটা হচ্ছে আমার 3 স্টেপে আগে একটা কনফার্মেশন মতো করে নেওয়া বা একটা চুক্তি মতো করে নিচ্ছি, দলিল লেখার মতো, যে আমি তুমি যে সার্ভার, আমি তোমার সাথেই কমিউনিকেট করব। আর আহ, আমি উম, আমার কাছে ডাটাটা যাতে আসে, সেটার একটা কনফার্মেশন নিচ্ছি কিভাবে, সিন এসি কে 3টা ফ্ল্যাগ পাঠিয়ে। ফ্ল্যাগ জিনিসটা কি? কম্পিউটার যেহেতু কমিউনিকেশন করে হচ্ছে গিয়ে সবই কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে, সংখ্যা পাঠিয়ে পাঠিয়ে ও জিনিসগুলো বুঝে, যার কারণে ও সেই একটা ফ্ল্যাগ বা চিহ্ন দিয়ে জিনিসটা মনে রাখে। প্রথমে সিন নামের একটা ফ্ল্যাগ পাঠায়, নামটা সহজ। কাহিনী কি, যে আমি এই সার্ভারের সাথে কমিউনিকেশন করছি, এটা একটা সিউরিটি নেয়া বা একটা নিশ্চয়তা নেয়া যে আমি তোমার সাথেই কমিউনিকেট করতে চাই টিসিপি তে। এরপরে সার্ভার থেকে আমাকে পুনরায় আরেকটা এই আমি যে ফ্ল্যাগটা পাঠিয়েছিলাম সেইটার একটা সেইটা প্লাস তার নিজস্ব আরেকটা ফ্ল্যাগ, দুইটা একসাথে সেন্ড করে আমাকে পাঠায়, একনলেজ করে যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি কমিউনিকেশন, তুমি যে আমাকে ডাটা প্যাকেটটা পাঠিয়েছো এটা পৃথিবীর ইন্টারনেটে হারায় যায় নাই, তুমি ডাটা প্যাকেট যেটা পাঠিয়েছিলে সেটা অ্যাকচুয়ালি আমার কাছে এসেছে, সেটা প্রমাণ হিসেবে আমি অ্যাকনলেজমেন্ট একটা প্যাকেট পাঠাইলাম। ঠিক আছে, এরপরে আমি যে সার্ভার, আমি যে যোগাযোগ করব ক্লায়েন্ট থেকে সার্ভারের সাথে, আমি পুনরায় তাকে অ্যাকনলেজমেন্ট আরেকটা প্যাকেট পাঠাই। এটা কি আমার স্টার্টিং এর ফেজ, মানে যোগাযোগ শুরুর আগে 3 স্টেপে 3 ধাপে একদম এনশিওর করে দিচ্ছি যে এখানে প্যাকেট লস যাওয়ার কোনো সম্ভাবনা নাই, হারায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আমি এই সার্ভারের সাথেই কি কমিউনিকেশনটা করব। এখন এতে সুবিধা যেটা হচ্ছে আমার প্যাকেট হারায় যাচ্ছে না, অসুবিধা যেটা হচ্ছে সময় বেশি লেগে যাচ্ছে। আর ইউডিপির ক্ষেত্রে যেটা হয় সেম জিনিসটাই, মানে এখানে তো 3 স্টেপে আমার কমিউনিকেশন শুরু হলো, এরপরে আমার ডাটা পাঠানো, ডাটা সেন্ড করছি, রিসিভ করছি, আমি ইউটিউবে সার্চ দিই, গুগলে সার্চ দিই, যে ডাটা পাঠানো এবং রিসিভ করার যে প্রসেসটা চলে, এটা হচ্ছে আমাদের টিসিপি। আর ইউডিপির ক্ষেত্রে যেটা হয়, আমি ক্লায়েন্ট, আমি কোনো ডাটা আমার এখানে কমিউনিকেট করা দরকার সার্ভারের সাথে, কোনো রিকোয়েস্ট পাঠানোর দরকার পাঠাচ্ছি, এবং ও ওর মতো করে রেসপন্স পাঠানোর দরকার পাঠিয়ে দিচ্ছে। এতে কাজটা কি হচ্ছে, খুব দ্রুত হচ্ছে। এখানে আমার 3 স্টেপে ভেরিফাই করা লাগছে না, কোনো নিশ্চয়তা এভাবে নেওয়া লাগছে না ইউডিপিতে।
তাতে সুবিধা কি আমার আমি খুব দ্রুত ডাটাটা ট্রান্সপোর্ট করতে পারি। এই যে আমরা ইউটিউবে ভিডিও দেখি, এই যে আমরা অনেক সময় 4K ভিডিও গুলো দেখি, এগুলো কি অনেক হিউজ সাইজ, ঠিক আছে? 10 মিনিটের একটা ভিডিও 1-2 জিবি মতো বা তারও বেশি সাইজ হতে পারে। তো এত ডাটা এত দ্রুত আমার কাছে কিভাবে আসতেছে? এই ইউডিপি প্রোটোকল ব্যবহার করে ডাটা দ্রুত, মানে আমার আইপি অ্যাড্রেস ধরে দ্রুত আমার সার্ভারে এটা কি পাঠিয়ে দিচ্ছে। আবার এখানে অসুবিধা যেটা কি, যে আমার প্যাকেট যেটা ট্রান্সফার হচ্ছে এটা কোনো আসলে গ্যারান্টি নাই, মাঝখানে মিস হয়ে যেতে পারে। পুরো পৃথিবীর ইন্টারনেটের ভিতরে প্যাকেটটা ও ইউটিউব সার্ভার থেকে যেই ভিডিওটা পাঠাইলো এটা হারাই যেতে পারে। তো এজন্য মডার্ন সিস্টেম গুলোতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই টিসিপি আর ইউডিপি দুইটাকে একসাথে ব্যবহার করা হয়। আগে টিসিপি দিয়ে কমিউনিকেশন শুরু করা, মনে করুন লগ ইন করার মতো, ইউটিউবে আগে লগ ইন করলাম টিসিপি দিয়ে, এরপরে ভিডিও মনে করুন সার্চও দিলাম টিসিপি দিয়ে, আর ভিডিও যখন দেখা শুরু করলাম তখন ইউডিপি প্রোটোকলের মাধ্যমে আমার ডাটাটা আসা শুরু করলো। এটা হচ্ছে মেইন ডিফারেন্স আচ্ছা আমাদের ভাইয়া, টিসিপিটা ইউজ করা হয় কোথায়? সব ক্ষেত্রেই। মোস্ট অফ দ্য কেসে এই টিসিপিটা আগে ব্যবহার হয়। আমি ইমেল পাঠাচ্ছি সেখানেও টিসিপি প্রোটোকল ব্যবহার হচ্ছে, আমি কোথাও গেম খেলতে যাচ্ছি সেখানেও আগে টিসিপি প্রোটোকল দিয়ে কমিউনিকেশন নেওয়া হচ্ছে আর কি। ঠিক আছে, বুঝতে পারলেন না আরো কনফিউশন আছে? জি ভাই। ঠিক আছে, বুঝতে পারছি। এইচটিটিপিএস আর ডিএনএস টা একটু যদি ক্লিয়ার করে দিতেন। তো গত ক্লাসে আমি ভালো মতো বলেছি, আপনি রেকর্ড 2 মিনিট বললে ইনশাআল্লাহ হ্যাঁ, হয়ে যাবে। ডিএনএস এর ক্ষেত্রে যেটা হচ্ছে আমার মনে করুন eShikhon.com এই নামটা আপনি নতুন সার্চ দিচ্ছেন আপনার কম্পিউটার দিয়ে, বা নতুন আপনি এটাতে লগ ইন করতে চাচ্ছেন। এখন এই eShikhon.com নামটা কিন্তু আপনার কম্পিউটার এটার আইপি অ্যাড্রেস জানে না। আপনি ফায়ারফক্স ব্রাউজারে সিম্পলি eShikhon.com এ মনে করেন এটা হচ্ছে সার্ভার, এটার আইপি অ্যাড্রেসটা লিখলেন আপনার কম্পিউটার এখানে, ও কিন্তু সরাসরি এখান থেকে ওটা রিসিভ, এখানে কোনো রিকোয়েস্ট পাঠাতে পারবে না, কারণ ও আইপি অ্যাড্রেস জানে না। আপনি এখানে eShikhon-এর নামটা লিখলেন ব্রাউজারে, তো ডিএনএস এ যেটা হচ্ছে ও তখন এখানে মনে করুন আমাদের একটা আইএসপি বসে আছে, আমরা তো আইএসপি থেকে ইন্টারনেট নিয়ে থাকি, আর আরেকটা মনে করুন বসে আছে .com eShikhon.com, যেহেতু এটা হচ্ছে কি আমাদের টপ লেভেল রুট ডোমেইন। .com এর যত এন্ট্রি থাকছে, .com নামে যত ওয়েবসাইট সবার এন্ট্রিটা এখানে থেকে যাচ্ছে। ঠিক আছে, তো কি হচ্ছে আমি এখান থেকে ইউজার, আমার মনিটরটা গোল না চারকোণ আছে, ঠিক আছে মিস্টেক। তো আমি কি করতে চাচ্ছি eShikhon.com এর এই সার্ভারটাতে যেতে চাচ্ছি, আমি আমার ক্রোম ব্রাউজারে লিখলাম eShikhon.com, নামটা লিখলে ওই সার্ভারে সরাসরি আমি যেতে পারছি না, কারণ আমি আইপি অ্যাড্রেস জানি না। সিম্পল, বা নতুন একটা ই ভ্যালির মতো ই অরেঞ্জ, না ই অরেঞ্জ না, বাংলাদেশের নতুন আরেকটা সরকার থেকে একটা প্রতিষ্ঠান করেছে ই কমার্স, মনে করুন এরকম একটা নতুন সাইট, আপনি নিজেও এটার আইপি অ্যাড্রেস না আমি শুনেছেন প্রথম, আপনার কম্পিউটার আইপি অ্যাড্রেস জানবে কিভাবে? তো সার্চ দিলে ও যেহেতু আইপি অ্যাড্রেস জানে না আপনার কম্পিউটার, সে আপনার আইএসপি সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে যে আইএসপি তোমার আপনি আইএসপি কোনটা যাদের কাছ থেকে আপনি ইন্টারনেট কানেকশন নিয়েছেন, তো তার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে, দেখো আমি eShikhon.com এ যেতে চাই, এটার আইপি অ্যাড্রেস আমি জানি না, তুমি জানো কিনা? আইএসপি ওর নিজের যে ডাটাবেজ আছে, আইএসপি যে সার্ভার, সেখানে খুঁজবে, খুঁজে দেখবে যে না আমার কাছে তো এরকম কোনো ডাটা নেই। কি করা যায়, আইএসপি তখন এই যে রুট ডোমেইন যার কাছে .com রিলেটেড সব ইনফরমেশন, .com নামে যত ওয়েবসাইট পাবলিশ হচ্ছে সবার রেজিস্ট্রেশনের কি ইনফরমেশন সেভ থাকতে হয়, সেটা কি এই .com এর কাছে সেভ আছে। তো তার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে যে দেখো তোমার এই ডাটাবেজে .com নামের eShikhon.com নামের একটা ওয়েবসাইট আছে, ওটার আইপি অ্যাড্রেস দাও। ও তখন একটা রেসপন্স দেয় এরকম যে ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে eShikhon-এর আইপি অ্যাড্রেস। আইএসপি কি করছে, ওর ডাটাবেজে ওই eShikhon.com এর আইপি অ্যাড্রেসটা সেভ রাখতেছে, দেন আবার আমার কম্পিউটারের কাছে এটা পাঠিয়ে দিচ্ছে। আমার কম্পিউটারের কাছে পাঠিয়ে দিলে আমার যে ডাটাবেস ছিল সেখানে eShikhon আইপি অ্যাড্রেসটা সেভ থাকতেছে। এরপর আমি যখন রিকোয়েস্ট পাঠাই, আমি তখন eShikhon-এর আইপি অ্যাড্রেস ধরে দেন আমি এই সার্ভারে রিকোয়েস্ট পাঠাতে পারতেছি, আমি তখন এই ওয়েবসাইটটা কি ব্রাউজ করতে পারতেছি। এটাই হচ্ছে আমাদের ডিএনএস প্রোটোকল বা ডোমেইন নেম সিস্টেম, মানে অনেকটা ফোন বুকের মতো আমরা মোবাইলে যেরকম নাম্বার সেভ রাখি এরকম একটা কাহিনী হয়। যেহেতু আমরা সবার নাম্বার বা নাম আমার মোবাইলে নাও থাকতে পারে, তখন কি এরকম ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে ডাটাটা কালেক্ট করে নিয়ে আসা হয়। কেমন? আর এইচটিটিপি হচ্ছে কি, এই যে আমরা ওয়েব পেজ যেগুলো ব্রাউজ করি না, মনে করুন facebook.com, এই যে আমাদের এই ফেসবুকের ওয়েব পেজটা কিভাবে শো করবে, হ্যাঁ ওয়েবসাইটে আপনারা যারা ডেভেলপমেন্ট হালকা জেনেছেন দেখেছেন যে ওখানে HTML CSS অনেক জিনিস থাকে, যদি HTML একটু ব্রেক করে ওয়েবসাইটের ডিজাইনটাই নষ্ট হয়ে যায় না? সিএসএস ডিজাইন যদি একটু
উলট পালট হয়ে যায়, দেখা গেল ফেসবুকে আপনার ছবির বাটনটা এখানে না দেখে এখানে দেখাচ্ছে, একটা অবস্থা হয়ে যায় না? তো কিভাবে ডাটাটা সেন্ড করলে একদম আমি সুন্দর করে ওয়েবসাইটটা দেখতে পাবো বা লগ ইন পেজ থাকলে এগুলো দেখতে পাবো, সেই প্রোটোকলটাই হচ্ছে আমাদের এইচটিটিপি প্রোটোকল। এই এইচটিটিপি প্রোটোকলের ভিতরেই কিন্তু আগে টিসিপি দিয়ে কানেক্ট হচ্ছে, টিসিপি কানেক্ট দিয়ে আপনার সাথে কমিউনিকেশন স্টার্ট হবে, দেন আপনার কি এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে আপনার ওয়েব পেজটা সেন্ড করবে। ঠিক আছে, এই প্রোটোকল গুলো কখনো আলাদাভাবে ব্যবহার হতে পারে, আবার কখনো দুইটা একসাথে মিলেও কাজ করতে পারে। কেমন, বুঝতে পারলেন? সবগুলো একসাথে ব্যবহার হতে পারে না? সবগুলো তো একসাথে প্রয়োজন পড়ে না আমার। এখন তো এখানে শুধুই একটা কমিউনিকেশন স্টার্ট করা দরকার, দেন ডাটাটা সেন্ড করা দরকার। দুইটা পারপাস একসাথে আমার দুইটা প্রোটোকল দিয়ে পূরণ হয়ে যাচ্ছে। যদি আমার কোনো ফাইল সেন্ড করতে হয়, মনে করুন এই ফেসবুকে আমি কোনো একটা ভিডিও ডাউনলোড করছি ফেসবুকের সার্ভার থেকে, তখন মনে করুন সেখানে ইউডিপি প্রোটোকল ব্যবহার হতে পারে। ইউডিপি প্রোটোকল এসে, এটা পরের স্টেপে, মানে আগে আমার কমিউনিকেশন, ফেসবুকে লগ ইন করলাম, ফেসবুক পেজটা দেখতে পেলাম, এরপর আমি একটা ভিডিও ডাউনলোড করতেছি, তখন ইউডিপি প্রোটোকল ব্যবহার হয়ে আমার কাছে কি ভিডিওটা আসতে পারে। সিম্পল, তখন যেটা প্রয়োজন একসাথে কাজ করবে আর কি। একটা প্রশ্ন করবো? হ্যাঁ বলুন। এই জন্য কি আমাদের মানে প্রথমবার কোনো ওয়েবসাইট হ্যাঁ, প্রথমবার একটা ওয়েবসাইট ভিজিট, ডিএনএস সার্ভারটা হ্যাঁ একটু একটু স্লো করে প্রথমবার আসতে গেলে, আপনারা খেয়াল করবেন যে রেকর্ডে থাকে না তো আরেকটা রেকর্ড। প্রশ্ন, আবার আরেকটা বিষয় আছে, ডিএনএস এর যে রেকর্ডটা থাকতেছে না, এটারও কিন্তু একটা টাইম লিমিট আছে, টিটিএল বলা হয়ে থাকে, টাইম টু লিভ। এই নির্দিষ্ট সময় পর পর আপনার সার্ভার থেকেও কি জিনিসটা হারাই যেতে পারে, আপনার কম্পিউটার মেমোরি থেকে হারাই গেলে তখন পুনরায় ও আবার সেই পুরো ডিএনএস এর প্রসেসটা অ্যাপ্লাই করে, আইএসপি থেকে ঘুরে, তারপরে সার্ভার থেকে রুট সার্ভার থেকে ঘুরে পুরো সার্ভারটা ঘুরে আবার আইপি অ্যাড্রেস আনতে পারে। ঠিক আছে, আমার প্রশ্নটা হচ্ছে ওই এইচটিটিপি প্রোটোকলটা যখন ইউজ হচ্ছে, তখন আপনার ডিএনএসটা কি আগে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে এইচটিটিপি হবে? হ্যাঁ, এরকম কি ব্যাপারটা? হ্যাঁ, ঠিক আছে। তো 60 জন মতো আছেন, আমাদের আজকের আলোচনা আমরা শুরু করি। চ্যাটে কেউ কোনো মেসেজ? হ্যাঁ, বইয়ের লিংক আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে, আপনি ওখান থেকে লিস্টটা দেখে নিন। কেমন? আচ্ছা ভাইয়া, বই নিয়ে একটা কোয়েশ্চেন। হ্যাঁ, ওয়েব হ্যাকিং 101 এই বইটা দিয়ে কি চলবে? দেখতে পারেন, যে নীল রঙের কভারটা না, হ্যাঁ 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 ইয়েস। ওটার লেটেস্ট আরেকটা ভার্সন বের হয়েছে। হ্যাঁ 2021 ভার্সনই। হ্যাঁ, ওটা দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের আজকের যেই ক্লাসের টপিক, বেশ লেট হয়ে গেল প্রিভিয়াস ক্লাসটা রিভিউ করতে গিয়ে। আপনারা যেটা একটু করবেন যে কাইলি লিনাক্সের সেটআপটা আপনারা নিজেদের ভিতরে একটু হেল্প করে সেটআপটা করে ফেলবেন, না হলে যেটা হয় ক্লাসে, মানে প্রথমে 1-2 ক্লাসের পরে ওটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক টাইম চলে যায়। তো যেহেতু আমাদের আজকে ক্লাসটার কনসেপ্ট হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং, আমরা হ্যাকিং পারপাসের জন্য কিছু হ্যাক করার উদ্দেশ্যে কিভাবে ইনফরমেশন খুঁজে বের করতে পারি। আমাকে কেউ একজন বললো যে অমুকের বা অমুক একটা ওয়েবসাইট আমাকে হ্যাক করে দেখাও, এখন সেই ওয়েবসাইটটা কি বা কোথায় আছে, এই জিনিসগুলো তো আমাকে খুঁজে বের করতে হবে, তাই না? এই পুরো প্রসেসটাই হচ্ছে আমাদের ইনফরমেশন গ্যাদারিং। তো সেই জিনিসগুলো দেখাবো। তো এই জিনিসগুলো যেমন লিগ্যাল ভাবে যেমন ব্যবহার করা যায়, আইনএথিক্যাল ভাবেও ব্যবহার করা সম্ভব। তো এই জন্য একটু ডিসক্লেইমার, আমার হ্যাকিং ক্লাস সবগুলোতেই এটা একটু বলে দিব যে আমি কোনো রকম ইলিগাল হ্যাকিং আসলে প্রমোট করি না। এখন আমার এই ক্লাস কন্টেন্ট ব্যবহার করে আপনি যদি কোনো অপকর্ম করেন, সেটার দায়ভার সম্পূর্ণ আপনার থাকছে। কেমন? তো আমাদের ক্লাস শুরু করা যাক। এই যে ইনফরমেশন গ্যাদারিং বা তথ্য খুঁজে বের করা, এটাকে একটা শব্দ দিয়ে প্রকাশ করা হয়, নাম হচ্ছে ফুটপ্রিন্টিং। ঠিক আছে, ফুটপ্রিন্টিং এটা আমাদের উদ্দেশ্যটাই থাকে যে আমাকে যে টার্গেট, আমরা যাকে হ্যাক করতে বলা হয়েছে, তার সম্পর্কে যত বেশি সম্ভব, যত ডিটেইলস সম্ভব আমাকে তথ্য খুঁজে বের করতে হবে। এটা কেন প্রয়োজন পড়ে? কেননা আমাকে এখন একটা ওয়েবসাইট বা একদম আপনাকে ইথিক্যালি বলা হলো যে কোন একটা আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেই ফেসবুকটা রিকভার করে দিতে হবে, বা
আপনাকে টেস্ট করতে বলা হলো একটা কোম্পানিতে হ্যাকিং এর ফিশিং ইমেল সেন্ড করা, বিভিন্ন হ্যাকিং এর চেষ্টা করা। এখন সেই কোম্পানির কোন একজন এমপ্লয়ি আপনি মিস করে গেলেন বা কোনো একটা ছোটখাটো ইনফরমেশন মিস করে গেলেন, তাতে হয় কি এইসব ছোটখাটো তথ্য মানে তার কোন একটা আইপি অ্যাড্রেস মিস করে গেলেন, হতে পারে সেই আইপি অ্যাড্রেসটাই ভুলনারেবল ছিল, তাদের সেই সার্ভারটা দুর্বলতা ছিল, আপনি সেই ছোট্ট ইনফরমেশনটা মিস করার কারণে হ্যাক করার চান্স থেকে বাদ পড়ে গেলেন। তো এই জন্যই আমাদের টার্গেট থাকবে এবং যে করণীয় সেটা হচ্ছে যত বেশি সম্ভব টার্গেট সম্পর্কে আমাদের তথ্য খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমরা কি কি কাজ করতে পারি? আমরা ওয়েবসাইটে সার্চ দিতে পারি, আমরা ফেসবুকে সার্চ দিতে পারি, যে ডিএনএস রিলেটেড ইনফরমেশন গুলো আমরা দেখব, আমরা ফোন কল দেখতে পারি। ঠিক আছে, তো এই যে ফুটপ্রিন্টিং বা এই যে তথ্য খুঁজে বের করা, এটা দুই রকমের হয়ে থাকে। এই রকমের প্রকারভেদটা একটু বোঝা জরুরি, এজন্য যে আমরা এটা গুলিয়ে ফেলি, যার কারণে পরবর্তীতে আমি অ্যাসাইনমেন্ট দিলেও দেখা যায় যে আপনারা ঠিক মতো কনসেপ্টে অ্যাপ্লাই করতে পারেন না। এখন সাপোজ এটা হচ্ছে আমি, এটা হচ্ছে মনে করুন অন্য কোন একজন ব্যক্তি, মনে করুন সোনালী ব্যাংকে বা কোন একজন ব্যক্তি, আর এখানে সেই ব্যক্তির ফ্রেন্ড, তিনজন আমরা মানুষ আছি। এখন আমি কি কি উপায়ে তার থেকে তথ্যটা নিতে পারি? এখন আমার জানার উদ্দেশ্য যে এই যে ব্যক্তি নাম এ নামের ব্যক্তি, তার ব্র্যাক ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে কিনা বা বাংলাদেশ ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। আমি একজন হ্যাকার, তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতেছি, সিম্পল। এখন তার এই ইনফরমেশনটা আমি কয়ভাবে বের করতে পারি? প্রথমত আমি তাকেই সরাসরি জিজ্ঞেস করতে পারি, ভাই আপনার কি বাংলাদেশ ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে কিনা? তো অবভিয়াসলি সেখানে মারধর খাওয়ার সম্ভাবনা আছে, এরকম অপরিচিত একজন গিয়ে জিজ্ঞেস করলে তথ্য দিবে না। কিন্তু এটা প্রসেসটা কি, আমি সরাসরি এই এ নামের ব্যক্তিকেই জিজ্ঞেস করছি, সে কিন্তু জেনে যাচ্ছে বা বুঝতে পারছে যে আমি এই যে আমার নাম হচ্ছে মনে করুন এক্স, আমি জানতে চাচ্ছি তার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, সে এটা জেনে যাচ্ছে। আমি তথ্য পাবো কি পাবো না সেটা পরের হিসাব, কিন্তু আমার টার্গেট যে সে জেনে যাচ্ছে যে আমি তার সম্পর্কে তথ্য খুঁজছি, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং। ঠিক আছে, এই প্রসেসে কি হয়, আমরা মানুষ থেকে যেভাবে তথ্য খুঁজতে পারি, তেমনি অনলাইনে বিভিন্ন সোর্স থেকে বা একটা ওয়েবসাইট, মনে করুন facebook.com, কাইন্ডলি সবাই একটু মিউট রাখবেন। ঠিক আছে, কাইন্ডলি সবাই একটু মিউট রাখবেন, ক্লাসের মাঝখানে বারবার সবাইকে মিউট করাটা আমার জন্য বিরক্তিকর। তো যেটা হচ্ছে আমার এই যে টার্গেট, মনে করুন এটা মানুষ থেকে যেমন হতে পারে, তেমনি কোনো ওয়েবসাইট থেকেও কি হতে পারে, যে আমি কোনো ওয়েবসাইটে গিয়ে তার সরাসরি ওয়েবসাইটটা ব্রাউজ করে, মনে করুন evaly.com নতুন প্রতিষ্ঠান করেছে, তারা জনগণের টাকা মেরে দিচ্ছে, আমি তাদের সার্ভারটা হ্যাক করবো সাপোজ। এখন সরাসরি তাদের ওয়েবসাইটটা ব্রাউজ করে আমি ওয়েবসাইটের ভিতরে গিয়ে একটা একটা করে বাটন ক্লিক করে দেখলাম যে কোন বাটনে কি হচ্ছে, কোথায় কি আছে, ইনফরমেশন আছে, এটা কি ওই ওয়েব সার্ভারের ব্যাক এন্ডে যে ডাটা আছে সেখানে কিন্তু আমার সেই তো আমার আইপি অ্যাড্রেস সেটা সবকিছু লগ হয়ে থাকে, সব সেভ হয়ে থাকে। মানে প্রসেসটা কি, যে আমি হয় মানুষকে যেভাবে সরাসরি জিজ্ঞেস করতে পারি, ওয়েবসাইটেও কি সেভাবে নক দিয়ে তথ্য নিতে পারি। এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং। এতে সুবিধা হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় অ্যাক্টিভে অনেক তথ্য খুঁজে বের করা সম্ভব হয়, এরকম ওয়েবসাইট বা সার্ভারগুলোতে বিভিন্ন হ্যাকিং এর টুলস আমি আপনাদের দেখাবো, সেগুলো দিয়ে স্ক্যান দিলে। তো অসুবিধা যেটা হয় যে আপনাকে দুইটা, যদি ফ্রিল্যান্সিং কাজে আপনাকে বলে দেয়া থাকে যে, বা পেনিট্রেশন টেস্টিং কাজে বলে দেয়া থাকে যে আপনি অ্যাক্টিভলি কোনো ইনফরমেশন গ্যাদার করতে পারবেন না বা তাদের ওয়েব সার্ভারে কোনো নক দিতে পারবেন না, তখন আপনাকে এই প্রসেসটা সরাসরি তাদের ওয়েবে আক্রমণ করার প্রসেসটা এড়িয়ে যেতে হবে। আর যদি আরেকটা প্রসেস কি, সেটা হচ্ছে প্যাসিভলি। এখন মনে করুন এই ব্যক্তির বন্ধু হচ্ছে বি, আমি যেটা উদাহরণ বলছিলাম যে, এবং সে তার সাথে আমারও একটু পরিচয় আছে বি এর সাথে। এখন আমি তাকে জিজ্ঞাসা করতে পারি যে, ভাই তুমি এক কাজ করো তো, তুমি তো এর বন্ধু, তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করে দেখো যে ওর বাংলাদেশ ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। তো তার থেকে ইনফরমেশনটা আমি নিতে পারি। এই যে প্রসেসটা, এখানে আমি সরাসরি এ কে জিজ্ঞেস করিনি, বা আমার এ তা সে কিন্তু জানতে পারছে না যে আমি তথ্য তার সম্পর্কে খুঁজছি কিনা। এটা যার মাধ্যমে খুঁজছি বি, সে জানে। এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে আমাদের প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং। এখানে সরাসরি টার্গেটের সাথে আমি কোনো ইন্টারেক্ট করব না বা টার্গেটকে বুঝতেই দিব না। হ্যাকিং এর আর্ট
আসলে এই জায়গাটাতে যে কিভাবে আমি নিজেকে লুকিয়ে নিজের আইপি অ্যাড্রেস বা সব পরিচয় সম্পূর্ণ গোপন করে একটা ব্যক্তি, প্রতিষ্ঠান, একটা ওয়েবসাইট, একটা নেটওয়ার্ক সম্পর্কে তথ্য খুঁজে বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং। হ্যাকিং এর মূল স্কিল বা ক্রিয়েটিভিটির জায়গাটা আসলে এই প্যাসিভের জায়গা, অ্যাক্টিভও ক্রিয়েটিভ একটা জায়গা। তো প্যাসিভে কি হচ্ছে, আমি সরাসরি ওয়েব সার্ভার যেটা, সেখানে কোনো নক দিব না, অন্য অন্য এদের ইনফরমেশন রাখার যে সাইট আছে বা যেখানে ইনফরমেশন পাওয়া সম্ভব, সেই ওয়ে গুলো আমি কি অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এই কনসেপ্টটা অবশ্যই ভালো মতো বুঝবেন, কারণ আপনাদের এই আজকের ক্লাস শেষেই একটা অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে, আমি চেষ্টা করবো প্রতিটা ক্লাসে আপনাদের একটা করে অ্যাসাইনমেন্ট দিতে। তাতে সুবিধা হচ্ছে আপনাদের যারা একটু লেখাপড়া কম করেন তারা জোর দিয়ে একটু লেখাপড়া করতে পারবেন। ঠিক আছে, তো যেখানে ছিলাম আমরা দুইটা প্রকার ভেদ জানলাম। তো প্রথম প্রকার ভেদের মনে করুন এই যে প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিংটা, এটার উপর মূল ফোকাস করে যদি আমরা আগাই, যে কিভাবে আমি ইন্টারাক্ট না করি তথ্য বের করতে পারি। প্রথম যে একটা টেকনিক বা টার্মিনোলজি আমাদের কাজে লাগে, হ্যাঁ ক্লাসে একটু মিউট রাখবেন সবাই। প্রথম যে টার্মিনোলজিটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে আমাদের ওএস ইন্ট বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স। এই জিনিসটা কেমন, আমরা ফেসবুকে অনেকেই কি করি, প্রোফাইল লক করি না, আবার অনেকেই প্রোফাইলটা লক করি। সাপোজ আমার এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট দেখা যাচ্ছে, আমি এখানে যাই, আমার এটা লোড নিচ্ছে। হ্যাঁ, তো আমার এখানে দেখা যাচ্ছে মোহাম্মদ শিহাব, আমি জানি না আমার এই ব্যাচেরই কিনা। হ্যাঁ, ওনার প্রোফাইলটা দেখুন এখানে লক করা। যদি আপনি আমাদের ক্লাসে হয়ে থাকেন আশা করি মাইন্ড করবেন না, মাইন্ড করারও কিছু নেই, কারণ আমরা এখন টেকনিক যেটা দেখছি যে আমরা অনলাইনে অ্যাভেইলেবল ইনফরমেশন গুলো থেকে কিভাবে খুঁজে বের করতে হয়। তো ওনার প্রোফাইলটা লক করা। এখানে মামুনুর রশিদ ভাই প্রোফাইলটা দেখা যাচ্ছে, আমি এখানে যাই, আমি টেকনিক বলছি, আগে এক্সাম্পল দেখিয়ে নিই। মামুন ভাই প্রোফাইলও লক করা। তো কি হচ্ছে, আমি তার ইনফরমেশন খুব বেশি এখান থেকে নিতে পারছি না, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে ওনার ডাক নাম সম্ভবত মামুন, উনি এই এই জায়গাতে জব করেন, ওনার বাসা হচ্ছে এখানে, উনি 160 পিপল ফলো করেন। যাই হোক, আমার এতটুকু ইনফরমেশন পেলেই হচ্ছে যে তার আইপি অ্যাড্রেস না জেনেও আমি তার ঠিকানাটা জেনে যেতে পারছি। এটা কি, সে নারায়ণগঞ্জে থাকেন। আমি যদি অন্য কারো প্রোফাইলে যাই, আব্দুল্লাহ আল তৌহিদ, ওনার প্রোফাইলে লক করা, এমডি তুহিন, ওনার প্রোফাইলটা দেখুন লক করা না, ওনার যাবতীয় তথ্য উনি কি আমাদের জন্য অ্যাভেলেবল করে দিয়ে রেখেছেন। এই যে আমরা অনলাইনে, এটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, লিঙ্কডইন হতে পারে, এই যে অনলাইনে আমরা আমাদের তথ্যগুলো ছড়িয়ে দিয়ে রাখছি, সেটা কি ওপেন সোর্স। এই যে আমি ওপেনলি, এই ব্যক্তি ওপেনলি তার সব তথ্য এখানে দিয়ে রেখেছে, তার কতগুলো ফ্রেন্ড সেটাও এখানে দেখা যাচ্ছে। আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাসে দেখবো যে এই ফেসবুক হ্যাকট্যাক বা সোশ্যাল মিডিয়া হ্যাকিং এর সময় এই ইনফরমেশন গুলো কাজে লাগানো যেতে পারে। ঠিক আছে, তো যেটা হচ্ছে বা কনসেপ্ট যেটা, যে ওপেনলি এই যে ইনফরমেশনটা অ্যাভেলেবল থাকছে, এটা আমি ইউজ করতে পারছি, এটাকেই বলা হচ্ছে আমাদের ওপেন সোর্স। এবং এইটা ব্যবহার করে মনে করুন আমি এই তুহিন ভাইয়ের কোনো ফ্রেন্ডকে আমি অ্যাটাক দিতে চাচ্ছি, মনে করুন তার ফ্রেন্ড আল মামুনকে আমি হ্যাক করতে চাচ্ছি। এখন তার এই ফেসবুকের ইনফরমেশন ব্যবহার করে ওপেনলি সে তার প্রোফাইল পিকচার এখানে দিয়ে রেখেছে, এটা ব্যবহার করে যদি আমি অ্যাটাক দেই, তখন কি তার এই ফ্রেন্ড বোকা হতেও পারে, তাই না? ফিশিং কিভাবে করতে হয় ওটা আপনাদের নেক্সট ক্লাসেই থাকবে, কোনো টেনশন নাই, আমরা ধাপে ধাপে আগাই। তো যেটা হচ্ছে আমাদের টার্গেট, কোন একজন টার্গেট পেলাম, এখন তাকে হ্যাক করার জন্য আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি যে সে নিজে থেকে অনলাইনে কি কি তথ্য দিয়ে রেখেছে তার নিজের সম্পর্কে, সেটা আমরা খুঁজে বের করবো। সেটা ফেসবুক থেকে যেমন হতে পারে, তার নিজস্ব কোনো ওয়েবসাইট থেকে হতে পারে। সাপোজ আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, আমি যদি সেখানে যাই, দেখুন এখানে আমার একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, আমি এটার অ্যাবাউট মি সেকশনে যদি যাই, যে আমার এখানে অ্যাবাউটে কি বলে দিয়েছি, আমি আমার নিজের সম্পর্কে, এটা আমি কিন্তু আমি ফেসবুকে বলিনি, এটা আমার নিজস্ব ব্লগ পোস্টে বলেছি। এটাও কি একটা ওপেন সোর্স ইন্টেলিজেন্স, যে আমি ওপেনলি অ্যাভেলেবল করে রেখেছি। আমার হবি হচ্ছে সাইকেল চালানো, দাবা খেলা, বই পড়া,
এগুলো কি করছি আমি পাবলিকের জন্য ওপেনলি অ্যাভেলেবল করে দিচ্ছি। এই যে আপনি আমাকে হ্যাকিং এর চেষ্টা করছেন বা আমি আপনাকে হ্যাকিং এর চেষ্টা করছি, তখন আপনার সম্পর্কে অনলাইনে যে তথ্যগুলো খুঁজে বের করতে পারবো, এটা হচ্ছে আমাদের ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ঠিক আছে, এটা কনসেপ্ট আশা করি বোঝা গেল। এবার আমরা দেখবো যে এই কাজটা কিভাবে করতে হয়। আমরা এক্সাম্পল দেখলাম এবং দেখি যে কাজটা কিভাবে করতে হয়। আমাদের প্রথম এবং একটা ভালো বন্ধু সে হচ্ছে আমাদের google.com। এছাড়াও আরো একটা সার্চ ইঞ্জিন আছে খুব ভালো কাজে দেয়, bing.com। এটা মাইক্রোসফট থেকে তৈরি করেছে এবং যথেষ্ট ভালো তথ্য সে খুঁজে বের করতে পারে। তো এই google.com-এ একটা কনসেপ্ট আমাদের ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে গুগল ডটস। ঠিক আছে, এই জিনিসটা কেমন, আমি নর্মালি গুগলে যদি কোনো কিছু সার্চ দিতে চাই, সাপোজ আমি আমার টার্গেট হচ্ছে আশরাফুল আলিম, তাকে আমি হ্যাক করবো, এখন শুধুই তার নাম লিখে যদি আমি সার্চ দেই, দেখুন হিউজ অ্যামাউন্ট ইনফরমেশন এখানে শো করবে। আমি স্পেসিফিক ভাবে আশরাফুল আলিম নামটা লিখে দিই, দেখুন আমার পিকচার প্রোফাইল দেখা যাচ্ছে, আমার কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে সেটা শো করছে, ই শিক্ষণে যে আমার অ্যাকাউন্ট আছে সেটাও কি এখানে শো করছে। এটা কি করছে, আমি হ্যাক করার প্রিভিয়াস স্টেপ বা ইনফরমেশন গ্যাদারিং স্টেপে আমার কোথায় কোথায় প্রোফাইল আছে সেটা যেমন খুঁজে বের করছে। আবার আমাদের যদি ব্যক্তি লেভেলে না হয়ে কোনো প্রতিষ্ঠান লেভেলে হয়, শুধু ভ্যালি লিখেই যদি আমি সার্চ দিই, আমাদের গুগল থেকেই দেখুন তাদের কত কত ইনফরমেশন, তাদের ফোন নাম্বার আমি এখানে পেয়ে যাচ্ছি, তাদের অফিস ডিরেকশন লোকেশন সব পেয়ে যাচ্ছি, কে কে এখানে জব করে তাদের ইনফরমেশনও আমি পাচ্ছি। এটা কি সিম্পল গুগল সার্চ। কিন্তু আমরা যেহেতু আমাদের পারপাস হ্যাকিং এর জন্য, তো আমরা এই গুগল সার্চটাকেই আরো একটু মডিফাই করতে পারি বা এখানে আরো একটু দারুণ কিছু অ্যাড করতে পারি। সেই বিষয়টা কেমন, মনে করুন আমি চাচ্ছি যে যে সকল ইউআরএল এ শুধুই মাত্র এই লেখাটা থাকবে, আমার কোড নেম এটা যদি লেখা থাকে শুধুমাত্র সেইগুলো আমার এখানে শো করতে। এটা কি আমি কি দিয়ে স্পেসিফাই করে দিলাম, ইন ইউআরএল। এই যে ইউআরএল কোনটা বলা হচ্ছে, এই যে আমরা লিংক বলতে যেটা বোঝা থাকে, এই পুরো সেকশনটাই কি আমার ইউআরএল। ঠিক আছে, আমি ইন ইউআরএল এ সার্চ দিলাম যে কোথাও প্রথমে কোনটা দিয়েছি, এই ডাবল কোটেশন মার্ক, যেটা গুগল ডক্স বা গুগল সার্চে যখন আমরা ডাবল কোটেশন দিয়ে স্পেসিফাই করে দিচ্ছি, তখন ও কি করে, শুধুমাত্র এই শব্দটা আছে এই নামের সে সার্চ করা শুরু করে। কিন্তু যখন আমি ডাবল কোটেশনটা উঠিয়ে দিলাম, তখন কি হচ্ছে, এই ইউআরএল বা প্রত্যেকটা লিঙ্কে যদি এই দেখুন ওএক্স এস এরকম কিছু একটা আছে থাকলেই সেটা আমার এখানে শো করছে। কেমন, তো আমি যদি এখানে যাই, দেখুন সিম্পলি আমি একটা নাম দিই বা আমি শুধু আশরাফুল নাম দিয়ে দেখি যে আশরাফুল নামের কোনো ওয়েবসাইটের কোনো লিংক আছে কিনা। ইন ইউআরএল এ শুধু এরকম আশরাফুল নাম থাকলেই হচ্ছে, ইউআরএল এ দেখা যাচ্ছে হ্যাঁ, যেহেতু মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের খুব জনপ্রিয় একজন ক্রিকেটার, তো এই জন্য তার ইনফরমেশনটাই আমার এখানে আগে শো করছে। কেমন, তো এটা গেল। এরপরে এই গুগল ডক্স বা গুগল সার্চের আরেকটা, একটু সবাই মিউট রাখবেন হ্যাঁ, না হলে হঠাৎ করে শব্দ হলে হয় কি, আমার পড়াচ্ছিলাম মনোযোগটা হারিয়ে যায়, আবার আগে টপিকে আসতে সময় লেগে যায়। তো প্রথম এক্সাম্পলটা দেখুন, এই যে আমি যেখানে গিয়েছিলাম, যে আমার এখানে ওএক্স অ্যাশ দেখা যাচ্ছে, না এটা আমি না, এটা অন্য আরো একজন দেখা যাচ্ছে, তার নিজস্ব আরেকটা ওয়েবসাইট আছে, তার নাম ওএক্স আইও। আমি এখানে যে দেখি, এটা কিন্তু ইলিগাল না, এটা কিন্তু লিগাল স্টেপে আমরা আছি। এই হ্যাকিং এর এই যে ওপেন সোর্স আমরা গুগল করে যে ইনফরমেশন গুলো পাই, এগুলো কিন্তু সম্পূর্ণ লিগাল। কেননা আমরা, সে তো অনলাইনে নিজে থেকে অ্যাভেলেবল করে দিয়ে রেখেছে। এই যে ফেসবুকে যাদের প্রোফাইল দেখলাম, আপনি নিজে থেকে পাবলিক করে রেখেছেন, আপনি প্রোফাইল লক করেন নাই, সেটা তো আপনার দোষ, তাই না? এখানে এটা ইলিগাল বা অবৈধ হওয়ার কোনো চান্স নেই। তবে বাইরের দেশে যদি কেউ থাকেন, কিছু কিছু দেশের কান্ট্রি লতে এই ওপেন সোর্স ইন্টেলিজেন্সের কিছু সীমাবদ্ধতা আছে, সবাই এটাকে টোটাল লিগাল মানতে চায় না আর কি। ঠিক আছে, তো এটা আপনি যদি দেশের বাইরে থাকেন, আপনি ল সম্পর্কে জেনে নেবেন। কেমন, এক এক দেশের এক এক রকম, সাধারণত ইউএসএ ইউকে ইউরোপের কান্ট্রি গুলোতে এই রেস্ট্রিকশন গুলো দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো যেটা দেখা যাচ্ছে, এই ওএক্স অ্যাশ ডট আইও এটা আমার ওয়েবসাইট না, অন্য আরেকজন, কিন্তু আমার নামের কাছাকাছি তার একটা নাম রয়ে গিয়েছে। আমি সেটা কি করলাম, গুগলে সিম্পল একটা সার্চ দিই, একদম স্পেসিফিক ভাবে একটা মানুষকে খুঁজে বের করতে পারলাম। এরপর আমাদের আরো একটা অপারেটর আছে এই গুগল হ্যাকিং এর জন্য, যে মনে করুন আমি একটা টার্গেট
যেমন এই r3.com, এটা আমাদের ওয়েব হ্যাকিং ক্লাসে প্রিভিয়াস ব্যাচে এটা দিয়ে দেখিয়েছিলাম যে এটা কি হচ্ছে। r3.com আমাকে একটা হ্যাকিং এর টার্গেট ছিল, তার ওয়েবসাইটটা আমাকে হ্যাক করতে হবে, সেটার অনুমতি দেয়াই ছিল। তো এখানে আমি কি করেছি, এই যে স্টার চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি বলে দিয়েছি ও r3.com এর যত সাব ডোমেইন আছে। সাব ডোমেইন জিনিসটা কেমন, আমরা যদি google.com এ যাই বা mail.google.com, এই জিনিসটা কি, এটা হচ্ছে গিয়ে আমাদের গুগল যে .com তার একটা সাবডোমেইন বা একটা শাখা, ঠিক আছে। সাবডোমেইন জিনিসটা হচ্ছে google.com এর একটা শাখা হচ্ছে গিয়ে এই mail.com, এটার জন্য বলা হচ্ছে এটা সাবডোমেইন। তো এইখানে আমি স্টার চিহ্ন দিয়ে বলে দিয়েছি যে যত রকম সাবডোমেইন আছে, গুগলের কিন্তু আরো কিছু সাবডোমেইন আছে, map.google.com, গুগল আর্থ আছে, তারপর image.google.com, এরকম বিভিন্ন সাবডোমেইন আছে, এক একটা ফাংশনালিটি এক এক রকম। যারা জিমেইল ব্যবহার করেন তাদের তো নতুন করে এটা পরিচয় করার কিছু নেই। তো যেটা হচ্ছে আমি এখানে বলে দিয়েছি, শুধুই যদি আমি এটা কেটে দিয়ে শুধু r3.com সার্চ দিই, দেখুন এখানে www বা বিভিন্ন নাম দিয়ে আমার এখানে কি আমার r3.com এর দেখানো শুরু করেছে। আমি বলে স্পেসিফাই করে দিলাম যে এর যত রকম সাবডোমেইন আছে সেটাকে স্পেসিফাই করছি কি দিয়ে, স্টার্ট দিয়ে, পাশে একটা ডট, আমি ফন্টটা আরো বড় করি দেখতে পাবেন, যেটা স্পেসিফাই করে দিলাম শুধু এই r3.com এর যেটা আছে সেগুলো শো করো। আমি চাচ্ছি যে না, আমি .com.bd এরকম কিছু দেখতে চাচ্ছি, star.com.bd এরকম যদি দেই, এই সেম কাজটা আবার ইন ইউআরএল দিয়েও আমার করা সম্ভব, ঠিক আছে, অনেকটা কাছাকাছি ফাংশনালিটি। যে যত বাংলাদেশের কান্ট্রি লেভেল ডোমেন হচ্ছে .com.bd, এটা আসলো না কেন, না আসছে না, আমি সাইট দিয়ে সার্চ দিই, হ্যাঁ এখন দেখাচ্ছে, দেখুন যে .com.bd নামে যতগুলো ওয়েবসাইট আমার আছে সেটা আমি এখানে খুঁজে বের করতে পারছি। এটা গেল আমাদের একটা টেকনিক। আপনারা দেখবেন এগুলো কিভাবে ইউজফুল হয়, খুব কাজে লাগবে। যেমন এসকিউএল ইনজেকশনের সময় আপনাদের একটা টেকনিক আপনারা দেখবেন যে কিভাবে শুধু গুগল সার্চ করে এই এসকিউএল ইনজেকশনের জন্য ভুলনারেবল ওয়েবসাইট আমি খুঁজে বের করে ফেলতে পারি। যে আমি কষ্ট করে ওয়েবসাইট হ্যাক করার দরকার নেই, ওয়েবসাইটে পিং দেওয়ার আগেই আমি দেখে ফেলতে পারবো গুগল সার্চ করে। অনেক পাওয়ারফুল একটা টুলস এই গুগল। এরপরে যেটা আমাদের ফাইল টাইপ, এটা কেন বলা হয়, মনে করুন আমি কোনো একটা বই খুঁজতে চাচ্ছি, কালি লিনাক্স রিভিল্ড, ঠিক আছে, মনে করুন এই বইটা আমি আপনাদের দিয়েছি। এখন এই বইটা আমি চাচ্ছি শুধু পিডিএফ ফরম্যাটটা আমার শো করতে। আমি যদি এমনি শুধু পিডিএফ শব্দটা লিখে দেই, তাতেও কি আমার পিডিএফ ফাইলটা এখানে শো করবে। তবে কিছু, যেহেতু কালি লিনাক্স রিভিল্ড অনেক জনপ্রিয় একটা বই, আমাদের অফেন্সিভ সিকিউরিটি থেকে এটা প্রোভাইড করা থাকে, এটা পিডিএফ আমি সহজেই পাবো। কিন্তু কিছু কিছু বইয়ের পিডিএফ বা রিসার্চ পেপার যেগুলো, সেগুলো পিডিএফ কি সহজে পাওয়া যায় না। আমি কোনো একটা টার্গেটের জন্য আমার প্রয়োজন তাদের কোনো ফাইল বা জাতীয় কিছু খুঁজে বের করা, তখন আমি সেখানে কি স্পেসিফাই করে দিতে পারি যে শুধুই পিডিএফ ফাইল আমাকে বের করে দেখাও। গুগলের একটা সমস্যা আছে, আপনি খুব বেশি পরিমাণ গুগল এই অপারেটর ব্যবহার করলে আপনাকে রোবট চিন্তা করা শুরু করবে। দেখুন এখানে ফাইল টাইপ কি পিডিএফ দেখাচ্ছে, আমি এটাতে ক্লিক করলেই আমার পিডিএফ ফাইলটা এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। এরপরে আরেকটা আমাদের আছে, সেটা নাম হচ্ছে ইন টেক্সট। এই ওয়েব পেজটা, মনে করুন একটা ওয়েব পেজ, এই যে ওয়েব পেজের ভিতরে এখানে যাই, এই যে লেখাগুলো এর ভিতরে যদি কোনো একটা শব্দ আমি খুঁজতে চাচ্ছি, এই রিলেটেড শব্দ যদি থাকে, সেটাকে আমি স্পেসিফাই করে দিতে পারি ইন টেক্সট শব্দটা দ্বারা। আমি যেহেতু আমার হ্যাক করা পারপাস টেক্সট দিয়ে দিলাম যে সিএইচ, দেখুন আগে একটা দিয়েছিলাম। আমরা এই যে অপারেটর গুলো ব্যবহার করছি গুগল ডক, সেগুলো কিন্তু 2-3টা একসাথেও ব্যবহার করা যায়। আবার এখানে আমি এটাও স্পেসিফাই করে দিতে পারি এন্ড অর এরকম শব্দ আমি কি স্পেসিফাই করে দিতে পারি যে তুমি সিএইচ সার্চ দেবা এবং তাদের ইউআরএল হবে .com.bd। বাংলাদেশ থেকে সিএইচ এর যেটা দেখাচ্ছে, দেখুন যে পিপল এন্ড টেকে এই সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং এর ট্রেনিং হচ্ছে, বইখাতা.com এ হচ্ছে, ডাটাসেক, বিভিন্ন প্রতিষ্ঠান সবাই ঘরে ঘরে এখন হ্যাকিং এর ট্রেনিং সেন্টার খুলে নিয়ে বসে আছে। তো যাই হোক, তো দেখুন eValley.com এর ভিতরেও আমাদের সিএইচ দেখা যাচ্ছে। eValley হচ্ছে গিয়ে এই যে একটা এক্সাম গাইডের ছবি দিয়ে রেখেছে, এটা ভালো বই, আপনারা চাইলে কিনতে পারেন যারা অফিসিয়াল এক্সামটা দিবেন, ঠিক আছে। এখানে অনেক প্র্যাকটিস কোয়েশ্চেন দেওয়া আছে, যাই হোক সেটা বিষয় না।
তো বিষয় যেটা হচ্ছে যে আমি কিভাবে শব্দ স্পেসিফাই করে দিতে পারি, ওয়েবসাইটের ভিতরের কোনো শব্দ পর্যন্ত আমার গুগল এটা কি সার্চ করে দেখাতে পারছে। আর কোটেশন মার্কটা কি বললাম, যে যখন এটা দেওয়া থাকছে তখন সুনির্দিষ্ট করে এই কোটেশন মার্কের ভিতরে যে শব্দটুকু থাকবে সুনির্দিষ্ট করে ওই জিনিসটাই সে সার্চ করা শুরু করবে। ঠিক আছে, এখন এগুলো সবই কি আমার মনে রাখা সম্ভব, বা এত এখানেও তো অনেক রকম কিছু করা সম্ভব, আমি এগুলো কোথায় খুঁজে পাবো? সেটার জন্য যারা এরকম রিসার্চার বা নিয়মিত গবেষণা করে তারা নিজেরাই গুগল হ্যাকিং ডাটাবেস নামের একটা বিষয় তৈরি করে রেখেছে। এটাও আমাদের কালি লিনাক্স আমরা যেই কোম্পানি ব্যবহার করি, অফেন্সিভ সিকিউরিটি, এটা তাদেরই ওয়েবসাইট, তাদেরই প্রতিষ্ঠান। দেখুন, মনে করুন আমি সিম্পল এসকিউএল ইনজেকশন খুঁজতে চাচ্ছি, আমি এখানে এসকিউএল লিখে সার্চ দিলাম। এখানে আমার আগে থেকেই আমরা এই যে গুগল ডক যেগুলো দেখে আসলাম সেগুলো এখানে তৈরি করাই আছে। আমি সাপোজ এটাই দেখি একটা এক্সাম্পল, এটা লেটেস্ট দেখা যাচ্ছে, ডেট অ্যাডেড 2021 সালে এটা দেওয়া হয়েছে। এখানে গুগল ডক্সটা লেখা আছে ইন্ডেক্স অফ, এটা আমি যদি সার্চ দেই, দেখুন বিভিন্ন ওয়েবসাইটের এসকিউএল লাইট নামের যে ডাটাবেস আছে সেটার ফাইলগুলো আমার সরাসরি এখানে কি শো করে দিচ্ছে। আমি যদি এটাতে যাই, দেখুন তার ওয়েবসাইটের ভিতরের দেখুন তার ওয়েব সার্ভারের ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে। তাদের manage.py তে যদি যাই, তাদের কনফিগারেশন, পাইথন প্রোগ্রামিং করে যে ফাইল তৈরি করে রেখেছে তাদের ওয়েব সার্ভারে, সেই ফাইলটা পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। ক্লিক করলে আমার ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। সিম্পল, আমি কিন্তু তার সাইট হ্যাকও করি নাই, আমি কোনো টুলস একটাও রান করিনি, জাস্ট গুগলে সার্চ দিয়েছি, দেওয়ার সাথে সাথে আমি কি তার ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এটা গুগলের একটা পাওয়ার বলা যেতে পারে। আমি যদি আরো দেখি, এখানে অনেক অনেক এক্সাম্পল আছে। আমি এসকিউএল না দিয়ে আমি দেখি যে পিএইচপি রিলেটেড, পিএইচপি প্রোগ্রাম এটা রিলেটেড কোনো ইনফরমেশন দেখায় কিনা। আমি এই যে একটা দেখা যাচ্ছে, এই ডটটা দেখুন কি বলছে, যে এটার সাইট দেখবে যে সকল সাইটে admin.php আছে এবং ইন ইউআরএল এ অ্যাডমিন লেখাটা আছে, সেই সকল ফাইল আমাকে লগইন পোর্টাল যেটা আছে সেগুলো আমার এখানে খুঁজে সে বের করে দেখাবে। আমি যদি এটা সার্চ দিই সিম্পল, দেখুন বিভিন্ন প্রতিষ্ঠানের আমাকে অ্যাডমিন লগইন পেজ যেটা সেটা দেখাচ্ছে। আমরা এখানে ওয়েব অ্যাপ্লিকেশন ক্লাসে দেখবো যে এখানে বিভিন্ন রকম পাসওয়ার্ড অ্যাটাক দেওয়া বা বিভিন্ন এসকিউএল এই অ্যাটাক গুলো দেখবো, এটা ওয়েবের আলোচনা। তো যেটা বিষয় যে আমি কিভাবে তথ্য খুঁজে বের করতে পারি সেটা আমি আপনাদের দেখাচ্ছি আলোচ্য বিষয়, যে গুগলে সার্চ করেই আমি বেশ কতগুলো তথ্য খুঁজে বের করতে পারলাম। এটা গেল গুগল সার্চ, এটা এক্সপ্লোর করার দায়িত্ব আপনাদের, কারণ এখানে প্রচুর কিছু আছে, আপনি অনেক অনেক ইনফরমেশন পাবেন। ঠিক আছে, এগুলো ব্যবহার করে অনেক ক্ষতি করা সম্ভব, তবে মানুষের ক্ষতি না করাটাই বেটার। কেমন, আমরা ইথিক্যাল পর্যায়ে থাকি, আমরা মানুষের ক্ষতি করব না। আমরা এটা দেখলাম গুগলের সিম্পল টেক্সট করে সার্চ করাটা। ঠিক আছে, এখন সাপোজ আমি একটা এই লিংকটা জুমের চ্যাট বক্সে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, সাপোজ এই একটা পিকচার, এটা আমি আপনাদের দেখানোর জন্য ক্লাসেই এটা দেখাচ্ছি। সেভ ইমেজ, আমি সাপোজ আপনি কারো একটা ওপেন সোর্স এরকম আপনি ইনভেস্টিগেশন করছেন, আপনি কোথাও পেলেন যে তার তার প্রোফাইলে সে এরকম একটা ছবি আপলোড দিয়ে রেখেছে, আপনি জানেন না অ্যাকচুয়ালি সে কিসের ছবি দিয়েছে বা কি আপলোড করেছে, হতেই পারে। বা আমরা অনেক সময় ছবি দেখে নিশ্চিত বুঝতে পারি না যে সেটা কিসের ছবি। তো সেটার জন্য গুগলের আরো একটা ফিচার আছে। আমরা এখানে যেটা সার্চ দিলাম এটা কি টেক্সট আকারে সার্চ দিয়েছি, আমরা এখানে ইনসাইট বা অ্যাডমিন পেজ যেগুলো খুঁজলাম টেক্সট আকারে সার্চ দিয়েছি। এখন যদি আমি কোনো ছবি ধরে সার্চ দিতে চাই, সেটার জন্য আমার গুগলের সুবিধা হচ্ছে ডাইরেক্ট আমি ছবিটা ধরে এখানে আপলোড দিতে পারি। আপলোড অ্যান ইমেজ, আমি এখানে ফাইলটা ব্রাউজ করি, দেখুন সাপোজ আমি ওই যে ছবিটা ডাউনলোড করলাম আমি জানি না ওটা কোন জায়গা বা এটা কিসের ছবি দিয়েছে, আমি সিম্পলি যদি ওটাই সার্চ দিই, দেখুন
আমার ছবি আপলোড হয়ে গুগলের সার্ভারে ও আমার ছবিটা অ্যানালাইজ করেছে, ছবির আর কোনো ইনফরমেশন পাইনি, ছবিটা অ্যানালাইজ করে সে গুগলে সার্চ দিয়ে আমাকে দেখাচ্ছে এটা হচ্ছে টাওয়ার অফ লন্ডন, লন্ডনের একটা বিখ্যাত দর্শনীয় স্থান বলা যেতে পারে, সেই জায়গাটার ছবি। তো এটাও আমাদের একটা টেকনিক যে আমি ফেসবুকে বা তাদের ওয়েব পেজে গিয়ে কোনো রকম ছবি তাদের আমার টার্গেট সংক্রান্ত পেলাম, সেটা যদি আমি সরাসরি, ছবি তো টাইপ করা যায় না, লেখা যায় না, ছবিটা ধরে যদি আমি আপলোড করে দিই এখানে আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করে, তখন কি আমি তাদের ওই ছবি রিলেটেড ইনফরমেশন গুলো আমি কি খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, তো গুগল এই যে আমি যেগুলো আপনাদের এক্সাম্পল বললাম বা দেখাইলাম, এটা খুব সুন্দর করে চিট শিট আকারে আমার এই সাইটে দেয়া আছে, আমি এটার লিঙ্কও আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, কারণ এখানে এত তো এক্সাম্পল দেখলাম, এগুলো সব মুখস্থ রাখাও পসিবল না, সব মনে রাখাও পসিবল না। তো আমরা এই চিট শিটের জিনিসটা হেল্প নিতে পারি। সেখানে কি হয়, এই যে দেখুন আমার চিট শিটটা এখানে দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন এক্সাম্পল সহকারে এবং একটা বর্ণনা সহকারে আমার এখানে দেয়া আছে। এখন কোনো সময় আমি আপনাদের বেটার হয় আপনারা পুরো যদি সময় থাকে সবগুলো একটা একটা করে এখানে ট্রাই করতে পারেন, যদি সময় না থাকে আপনি বার্ড ভিউ মানে একটু ওভারঅল একটা আইডিয়া নিলেন যে কোনটা দিয়ে কেমন কাজ হতে পারে, দেখে একটু আইডিয়া রাখলেন। এখন রিয়েল লাইফে কাজ করতে গিয়ে আপনার হঠাৎ মাথায় আসছে না আপনি কি করবেন, আপনি তখন এক ধাক্কায় এসে চিট শিটটা এক নজর একটু দেখে নিলেন, বা এখান থেকে একটু সার্চ করে একটা সহজেই একটা আইডিয়া কি আপনি পেয়ে যেতে পারবেন। ঠিক আছে, চিট শিট গুলোর একটা সুবিধা আছে, টেকনিক আমরা বুঝে গেলাম, চিট শিটে আমার সব কমান্ড গুলো লেখা আছে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কেমন, চিট শিটে লিংক দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি, আপনারা ওখান থেকে এটা ডাউনলোড করে আপনার পিসিতে রেখে দিতে পারেন, সেটা বেটার হয়, এটা কালেকশন মতো থেকে যাবে। তো এরপরে আমরা এতক্ষণ যেটা দেখলাম কনসেপ্টটা কি, ওপেন সোর্স ইন্টেলিজেন্স, এটা অনলাইনে অ্যাভেলেবল ইনফরমেশন গুলো এটা একটা একটা করে খুঁজে বের করার পদ্ধতি বা টেকনিক আমরা দেখলাম। এরপরে যেটা সেটা হচ্ছে সফটমিন্ট বলা হয়ে থাকে এক নামে, বা সোশ্যাল মিডিয়া ইন্টেলিজেন্স। হ্যাঁ, আমাদের এখন কতগুলো টেকনিক দেখবো, এটা টোটালি কিভাবে সোশ্যাল মিডিয়া রিলেটেড ইনফরমেশন গুলো খুঁজে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা। তো যেটা আমি চেয়েছিলাম যে আপনাদের কিছু এরকম ভালো টুলস বা ওয়েবসাইট দেখানো যেখান থেকে ফেসবুক রিলেটেড ইনফরমেশন গুলো সহজে এক্সট্রাক্ট করা যায় বা বের করা যায়, কিন্তু প্রবলেম যেটা হয়েছে এই 2021 সালেই আপনারা দেখেছেন যে ফেসবুকের পুরো ইন্টারফেস, মোবাইল অ্যাপ সবকিছু কি চেঞ্জ হয়ে গিয়েছে, নতুন আপডেট এসেছে, যার কারণে আমাদের এক্সটার্নাল কোনো টুলস বা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে কাজ হয় না, ইরর করে। ঠিক আছে, নতুন আপডেট আসাতে আমাদের প্রিভিয়াস মেথড যেগুলো ছিল সেই জিনিসগুলো নেই। তবে বেটার হচ্ছে গিয়ে মনে করুন সবচেয়ে বেটার ফেসবুকের নিজস্ব যে সার্চ ইঞ্জিন যেটা আছে, হ্যাঁ এই সার্চ রেজাল্ট যেটা আছে এইটা ব্যবহার করা। আমি কোনো মনে করুন শুধু ই শিখন রিলেটেড ইনফরমেশন খুঁজে বের করতে চাচ্ছি, এই যে এখানে একজনের পোস্ট দেখা যাচ্ছে আমার নাম দেয়া, এখানে যদি ক্লিক করি, আমি কি করলাম সিম্পলি ফেসবুকের সার্চ ইঞ্জিনে সার্চ করলাম, এখানে গুগল ডক্স এর মতো এরকম করা যায় না, তবে জাস্ট সিম্পলি এখানে সার্চ দিলে দেখা যায় যে আমার রিলেটেড, আমার ইন্টারেস্ট রিলেটেড ইনফরমেশন গুলো এখানে দেখানো শুরু করবে। এখানে সার্চের আরো কিছু ফিল্টার এখানে দেখা যায়, মনে করুন আমি চাচ্ছি পিপল, ই শিখন রিলেটেড পিপল গুলো সার্চ করতে, এই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বা কোনো নির্দিষ্ট সিটির, মনে করুন আপনি বগুড়াতে থাকেন, এখন বগুড়া রিলেটেড ই শিখনের কোনো পিপল আছে কিনা, না এখানে দেখা যাচ্ছে নাই, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস না, তাও নাই, আমার যেহেতু ফ্রেন্ড খুব আমার এখানে শো করছে না। তো এই যে ফেসবুকের নিজস্ব যে সার্চ ইঞ্জিন, এটা ব্যবহার করেও আমরা অনেক অনেক ইনফরমেশন এখান থেকে মার্কেট প্লেস রিলেটেড, তাদের পেজ রিলেটেড অনেক ইনফরমেশন আমি কি এক্সট্রাক্ট করতে পারবো। ঠিক আছে, যেহেতু আপডেট হয়েছে তাই আমাদের আগের হ্যাকিং এর টুলস বা টেকনিক গুলো এগুলো এখন আর এফেক্টিভ নাই। এটা ফেসবুকের জন্য শুধু প্রযোজ্য, ফেসবুকে আপনি কোনো একজনের ইনফরমেশন খুঁজতে চাচ্ছেন এখানে এসে সার্চ দিতে পারেন। এরপরে যেটা আমি লিংক গুলো সব একসাথে চ্যাটে দিয়ে দিব, তখন আপনারা এটা সেভ রাখতে পারেন কোথাও কাজে দিয়ে। এরপরে যেটা টুইটার, এক খুবই জনপ্রিয় একটা সাইট, বাংলাদেশে মানুষ একসময় টুইটার ব্যবহার করতো, এখনো করে, তবে সবাই ব্যবহার করে না, আমরা বেশিরভাগ মানুষই ফেসবুক ব্যবহার করে অভ্যস্ত।
টুইটারে যেটা হয়, টুইটারে ইন্টারফেসে আমরা প্রচুর ইনফরমেশন পাই, বা আপনি কোনো একটা টুইটারের কারো ইনভেস্টিগেশন করছেন, আপনার টার্গেট টুইটার হ্যাক করার দরকার নেই, সিম্পলি আপনি যদি হ্যাকও করতে চান তখনও আপনার কাজে লাগবে, আবার করতে চাচ্ছেন না শুধু ইনফরমেশন নিতে চাচ্ছেন তখনও কাজে লাগবে। এই যে আমি একটা এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এই যে twitterweaver.com, কোন একটা টুইটার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য খুঁজে বের করার জন্য আমি অনেক অপশন এখানে দেওয়া আছে। মনে করেন আমি ডাউনলোডে ইউজার্স টাইমলাইন এখানে গেলাম, এখন এখানে আপনার অথরাইজ করতে বলবে, কারণ যেহেতু আপনি টুইটার রিলেটেড ইনফরমেশন খুঁজছেন, ওরা এপিআই দিয়ে তথ্যগুলো নেয়, তো এখন আসে না। তো এখানে সিম্পলি আমি কোনো ইউজারের একটা নাম লিখলেই, আমি আমার নামটাই লিখি, আমার অ্যাকাউন্টের আমি কি কি পোস্ট দিয়েছি বা কত টুইট করেছি সবগুলো আমার এখানে দেখানো শুরু করবে। ডিসপ্লে অন স্ক্রিন দেই, দেখুন আমি যত টুইটে যাবৎকালে করেছি সবগুলো আমার এখানে শো করছে। এটা আমার twitter.com এর প্রোফাইলে গিয়েও যদি আপনি সার্চ দেন সেখানেও কি আমার এটা শো করবে, কিন্তু আমরা ইনভেস্টিগেশন পারপাসে আমার জিনিসগুলো সুন্দর করে একটা গোছানো উপায়ে সামনে দেখানো প্রয়োজন। আবার এই যে ডেট পোস্টেড, এই টাইম লাইন জিনিসটাও জরুরি। দেখুন আমার এখানে অনেকের হয় কি নিয়ম করে টুইটারে পোস্ট করে থাকে বা ফেসবুকে পোস্ট করে থাকে। আপনি যদি টাইম লাইনটা জানতে পারেন যে সে প্রতিদিন কয়টা থেকে কয়টার সময় সে অ্যাক্টিভ থাকে, আমার দেখা যাচ্ছে আমি মে মাসের 12 তারিখে দিয়েছি একটা পোস্ট, তারপরে আবার দিয়েছি মে, জুন, জুলাই, আরো 1-1.5 মাস পরে গিয়ে। আমি একটা ইররেগুলার, আমি নর্মালি টুইটারে কোনো পোস্ট দেই না। তো যেটা হচ্ছে যে একটা টাইম লাইনের একটা আইডিয়া পাচ্ছেন যে একবার জানুয়ারি মাসে পোস্ট দিয়েছি, একবার মার্চ মাসে পোস্ট দিয়েছি। এখান থেকে আপনি একটা আইডিয়া করতে পারেন যে এই লোক টুইটারে অ্যাক্টিভ থাকে না, তাকে টুইটার হ্যাকিং এর চেষ্টা করে আমার কোনো লাভ নেই। আবার যদি অ্যাক্টিভ থাকে, কয়টা থেকে কয়টা অ্যাক্টিভ থাকে, আপনি ওই টাইমে কোনো ফিশিং লিংক তৈরি করে তাকে মেসেজ পাঠাইলেন, কোনো একটা কমিউনিকেশন করার চেষ্টা করলেন, অনেক কাজে এটা দেয়। ঠিক আছে, এটা তো একটা ফাংশনালিটি দেখালাম এই পেজটা টুইটারweaver-এর। এখানে আরো অনেকগুলো ফাংশনালিটি আছে, যদি যাই আমার ইউজারের ফ্রেন্ড লিস্ট যারা আছে, ফলোয়ার লিস্ট যেটা আছে, হ্যাঁ, আবার ইউজার অ্যাকাউন্ট ডাটা যেটা আছে, কমন ফ্রেন্ডস আছে কিনা, মনে করুন আমি দুইটা অ্যাকাউন্ট দেখতে চাচ্ছি, যে আমার অ্যাকাউন্ট এবং মনে করুন আমাদের এখানে চ্যাটে দেখা যাচ্ছে ইগল আই, মনে করুন ইগল আই এবং আমার এই দুইজনের কোনো কমন ফ্রেন্ড আছে কিনা। আপনি একজন হ্যাকার, আপনি এসেছেন দেখতে যে কোনো আমাদের এই দুইটা অ্যাকাউন্টের কোনো কমন ফ্রেন্ড আছে কিনা, এরকম তথ্য খুঁজে বের করতে আপনি সিম্পলি কি করতে পারেন, এই জায়গায় দুইজনের নামটা লিখে সাবমিট করে দিলেই কমন বা মিউচুয়াল ফ্রেন্ড গুলো এখানে শো করবে। আমাদের ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড যেভাবে শো করে, এই সেম জিনিসটাই আমরা টুইটার থেকে এই ওয়েবসাইট ব্যবহার করে কি বের করে ফেলতে পারি। এতে সুবিধা কি, এই যে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন হ্যাকিং এর ঘটনা ঘটে থাকে, এই তথ্যগুলো ব্যবহার করে আমরা কি সেই কাজগুলো করতে পারি। অবশ্যই আমরা লিগ্যাল পারপাসে করব এবং লিগ্যাল অনুমতি সহকারে। এরপরে যে সাইটটা আমাদের খুব অনেকের কাছেই পরিচিত, আবার অনেকের কাছেই অজানা, সেটা হচ্ছে Truecaller। এখানে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলবে। অ্যাকাউন্টে লগ ইন করলে বিশেষত যেটা, যে আপনি মোবাইলের অ্যাপস দিয়ে করলে মোবাইল থেকে মোবাইলে আপনার যত নাম্বার সেভ আছে সেটা ওদের ডাটাবেজে চলে যাবে। আবার যদি আপনি এই ওয়েব পেজ থেকে এখানে লগ ইন করেন, তো আমার অ্যাকাউন্টে আমি যেটা এখানে ইমেল দিয়েছি সেই অ্যাকাউন্টে যত ফোন নাম্বার আছে সেটা এখানে চলে যাবে। তো এটা একটু সিকিউরিটি কনসার্নের বিষয় যে আমার ডাটা তাদের সাইটে চলে যাচ্ছে। তবে আরেকটা জিনিস সুবিধা বা ভালো কাজে দেয়, আমাদের যখন কোনো মানুষ সম্পর্কে ইনভেস্টিগেশন করতে যাচ্ছি, যে কোন একজনের ফোন নাম্বার পেলাম, জাস্ট যে আমি কিন্তু ফোন নাম্বারে অ্যাকচুয়ালি মানুষটা কে সেই মানুষটা আমি জানি না, আমি র্যান্ডম একটা নাম্বার জেনারেট করি, র্যান্ডম একটা নাম্বার আমি জেনারেট করে সার্চ দিলাম। ওই যে যেটা বলেছিলাম, ও কি করবে, ও ডাটাবেজে একটা নাম্বার দেখা, আমি একটা র্যান্ডম নাম্বার দিয়েছি, এটা কার নম্বর আমি জানি না, এটা নামও এখানে কিছু শো করছে না। তো কোনো কারো নাম যদি সেভ থাকে, আপনার কি এই জায়গাটা শো করবে যে কে আপনাকে ফোন দিয়েছিল বা কোন নাম্বার থেকে ফোন দিয়েছিল, বা আপনি কোনো ফেসবুক পেজ থেকে তাদের কারো নাম্বার পেলেন, এবার ওটায় Truecaller যদি সার্চ দেন, পসিবিলিটি থাকে তাদের নাম বা তাদের এখানে আরো অ্যাকাউন্ট, ইমো অ্যাকাউন্ট বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্যও কি আপনার এই জায়গাটায় শো করতে পারে Truecaller-এ। ঠিক আছে, এটাও আমাদের খুব ভালো একটা রিসোর্স, একটা
ভালো কাজে দেয়। এরপরে যেটা টেকনিক, আমি শুধু টেকনিক গুলো বলে যাচ্ছি, আপনি যদি এটা নিজে বাসায় প্র্যাকটিস করেন দেখবেন যে এখানে আরো অনেক ইন্টারেস্টিং লাগবে আপনার কাছে। ঠিক আছে, আমি লিস্ট পুরোটা ধরে দিয়ে দিব। এরপরে যেটা সেটা হচ্ছে সোশ্যাল মেনশন। আমি গুগলে সার্চ দিলে যেমন আমার আসছে সেটার মতোই একটা ফাংশনালিটি এটা করবে, যেটা মনে করুন শুধু আশরাফুল লিখে যদি আমি সার্চ দিই, এটা কি দেখাবে যে কোন কোন ওয়েবসাইটে এই আশরাফুল নামটা সার্চ করা হয়েছে বা মেনশন করা হয়েছে, শুধু আশরাফুলটা। আশরাফুল সিফাত ফটোগ্রাফি flickr.com এ দিয়েছে অধিকাংশই, bing.com থেকে একটা সার্চ ইঞ্জিন ও কি করে, বিভিন্ন রকম সার্চ ইঞ্জিন বিং, গুগল এগুলো ব্যবহার করে শুধু আশরাফুল নামের কোন কোন ওয়েবসাইটে মেনশন করা হয়েছে, মোহাম্মদ আশরাফুল, আশরাফুল ফাইন্ড, আশরাফুল সিফাত, ছবির কবি, বিভিন্ন যেহেতু আশরাফুল সিফাত একজন আশা করি পপুলার, অনেক ছবি আপলোড করে, তার ইনফরমেশন গুলো আমার এখানে দেখাচ্ছে। আমি এখন এটা কোন কাজে লাগবে, যদি যখন কোনো হ্যাকিং এর কাজে আমাকে খুঁজে বের করতে হচ্ছে কোনো ওয়েবসাইটে মেনশন করা হয়েছে কিনা স্পেসিফিক ভাবে সেটা খুঁজে বের করতে চাই, তখন আমরা এই সার্চ ইঞ্জিনটা ব্যবহার করতে পারি, সোশ্যাল মেনশন। কেমন? এরপরে খুবই ভালো কাজে দেয় বা ইউজফুল একটা সাইট, সেটার নাম হচ্ছে টিন্ডার। ঠিক আছে, এটা একটা আসলে ডেটিং সাইট বা ডেটিং এর কাজে দেয়, কিন্তু এটা কাজে দেয় এজন্য বা ইউজফুল এজন্য যে অনেকে দেখা যায় ফেসবুক প্রোফাইল লক করে রাখে। আমি অনেক আমাদের ভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটির এমন মেয়েও দেখেছি যে তাদের ফেসবুক প্রোফাইল লক করা, আমি ইনভেস্টিগেশনের সময় দেখেছি যে ফেসবুক প্রোফাইল লক করা, ইনস্টাগ্রামে প্রাইভেট করা, কোনো ইনফরমেশন নেই, কিন্তু টিন্ডারে ডেটিং সাইটে তাদের ঠিকই একটা অ্যাকাউন্ট আছে, এখানে বিভিন্ন ইনফরমেশন তারা কি দিয়ে রাখে। তখন কাহিনীটা কি হয়, আমি আপনার ফেসবুক প্রোফাইল লক করা, কোনো ইনফরমেশন পাই নাই, দরকার নাই, আমি টিন্ডারে এসে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো জেনে গেলাম, এরপর ওই রিলেটেড কোনো অ্যাটাক দেয়া বা ক্ষতি করার চেষ্টা করা, এগুলো কি হ্যাকাররা করতে পারে। এটা আমরা যদি ইথিক্যাল হ্যাকার কারো ইনভেস্টিগেশন করতে যাচ্ছি, তখন এই টিন্ডারটাও কি একটা ভালো সার্চ ইঞ্জিন হতে পারে। ঠিক আছে, এরপরে যেটা আমাদের কাজে লাগে, একটা কালি লিনাক্সের একটা টুলস আছে, নাম বলছি, সেটার নাম হচ্ছে শার্লক। এটা সম্ভবত আমার এখানে সেট আপ দেয়া নেই, আমি সার্চ দেই এপিটি সার্চ। দেখুন, আপনারা যারা কালি লিনাক্স ব্যবহার করছেন তারা এই কমান্ডটা দিলেই ওর নিজস্ব রিপোজিটরি, যেটা মনে করুন ওর নিজস্ব ডাটাবেস যেটা, সেখানে টুলসটা আছে, কিন্তু আমার কম্পিউটারে সেট আপ দেয়া নেই, সেটা আমি সার্চ দিলাম এখানে। ঠিক আছে, এপিটি সার্চ শব্দটা লিখে, তো আমি এখন এই টুলসটা সেট আপ দিয়ে ফেলি। এই টুলসটাও কি, আমরা এই যে ম্যানুয়ালি যে তথ্যগুলো খুঁজলাম, এরকম বিভিন্ন তথ্য সেও কি আমার খুঁজে দিতে পারে। মাই মিস্টেক, কথা বলতে বলতে আসলে একটা শব্দ মিস করে ফেলেছি, এপিটি ইনস্টল। তো এটাতে কি হয়, প্রসেসটা বলে দিই, যে আপনি সিম্পলি এই টুলসটার পাশে আপনি কোনো একটা নাম বা কোনো একটা ব্যক্তির নাম লিখে সার্চ দিলে তার রিলেটেড, তার কোনো অনলাইনে অ্যাভেলেবল ফোন নাম্বার, তার যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে সব আপনার কি এক জায়গায় সে আমার খুঁজে বের করে দেখাতে পারবে। আমি শার্লক দিয়ে আমি শুধুই ফুল নামটা সার্চ দিই, মেবি সুডো অ্যাক্সেস যাবে না। দেখুন টুলসটা যে কোথায় কোন কোন অ্যাকাউন্টে আশরাফুল নামের কিছু আছে, সিনেটে একটা দেখা যাচ্ছে প্রোফাইল। এখানে আবার অনেক সময় ওই টুলস থেকে ভুলও করতে পারে। ঠিক আছে, এটা একটা বিষয় মাথায় রাখতে হবে, কারণ টুলস গুলো কি, ওর তো মানুষের মতো ব্রেন নাই, বা ও কিন্তু এটা ডিটারমাইন করতে পারে না। ঠিক আছে, এর জন্য আপনার বেটার হয় আপনি ম্যানুয়ালি যদি একটু এটা ভেরিফাই করে নেন বা চেক করে নেন। সিনেট.com এ দেখা যাচ্ছে, আমি ওই পেজটা দিলাম। এখানে কেউ একজন আশরাফুল নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেছিল 2006 সালে, সেই প্রাগৈতিহাসিক সময়কার একটা অ্যাকাউন্ট। তো সেই অ্যাকাউন্টটাও কি আমার এখানে দেখা যাচ্ছে। তো এটাও ইন্টারেস্টিং একটা টুলস বা হ্যাকিং এর, যে বিভিন্ন সাইটের অ্যাকাউন্ট আমি এখান থেকে খুঁজে বের করতে পারি। এটা কারো কারো ব্যক্তি লেভেলে ইনভেস্টিগেশন করতে গেলে এই টুলসটা খুবই কাজে দেয়। ঠিক আছে, আমরা এত সময় কি আলোচনা করলাম, যে সোশ্যাল মিডিয়া ইন্টেলিজেন্স, কিভাবে কারো সোশ্যাল মিডিয়া রিলেটেড ইনফরমেশন খুঁজে বের করতে হলে আমরা কি কি টেকনিক অ্যাপ্লাই করতে পারি। এরপরে মনে করুন বিজনেস ইন্টেলিজেন্স, কারো বিজনেস রিলেটেড ইনফরমেশন আমি খুঁজে বের করতে চাচ্ছি,
এখন এটা কেন কাজে লাগে? এখন আপনার সবসময় ক্লায়েন্ট যে আপনাকে সোশ্যাল মিডিয়াতে ইনভেস্টিগেশন করতে বলবে তা না, কোনো কোনো সময় কোনো বিজনেস ওয়েবসাইটে আপনাকে হ্যাক করতে বলতে পারে, বা তারা কোনো বিজনেস ওয়েবসাইট মনে করুন রকমারি.com নিজেই আপনাকে এসে বললো যে তুমি একজন ইথিক্যাল হ্যাকার, আমার সাইটটা তুমি সিকিউরিটিটা টেস্ট করে দাও। এখন তারা অ্যাকচুয়ালি কি নিয়ে বিজনেস করে বা তাদের বিজনেস থেকেও কোনো ইনফরমেশন আপনি পান কিনা, সেটা আপনার কাজে দিবে। কেমন কাজে দিবে? আমরা কতগুলো ইনফরমেশন দেখে আসি। বিজনেস ওয়্যার এই একটা সাইট আছে, খুব ভালো ইনফরমেশন এখানে পাওয়া যায়। প্রেস রিলিজ বা এখানে সার্চ দিই আমাদের খুবই জনপ্রিয় এবং প্রিয় প্রতিষ্ঠান ইভ্যালি নিয়ে, যে এটা রিলেটেড কোনো ইনফরমেশন আছে কিনা। না, ইভ্যালি বাংলাদেশের প্রতিষ্ঠান, এটার কোনো ইনফরমেশন এখানে নাই। আমি নেটফ্লিক্স নিয়ে যদি দিই, আপনারা অনেকেই নেটফ্লিক্স এর দেখেছেন, এখানে একটা নিউজ দেখা যাচ্ছে, আশা করি এখানে নেটফ্লিক্স রিলেটেড কোনো ইনফরমেশন আছে। আমি কন্ট্রোল এফ দিয়ে এখানে একটা সার্চ দিই, নিচেই যে ছোট্ট করে দেখতে পাচ্ছেন আশা করি বাম দিকে নেটফ্লিক্স, যে এখানে কোথায় নেটফ্লিক্স জিনিসটা মেনশন করা আছে পুরো ওয়েব পেজ, আমি সেটা সার্চ দিলাম, কারণ আমার তো এখন সময় নেই পুরো, বা হ্যাক করতে গেছি সেখানে পুরোটা পড়া পসিবল না। ঠিক আছে, এটা ইনফরমেশনটা দেখাচ্ছে ক্লাউড ইঞ্জিনিয়ারিং সামিট, একটা কনফারেন্স টাইপের একটা মিট আপের মতো আয়োজন করেছে, সেখানে নেটফ্লিক্স এর একজন উপস্থিত ছিল। এখান থেকে আমি নেটফ্লিক্স এর একজন ব্যক্তির একটা প্রোফাইল এখানে পেয়ে গেলাম। এখন তার লিঙ্কডইন প্রোফাইলটাও আমি এখানে পেয়ে যাচ্ছি। এখন সে ইউনাইটেড স্টেটস এর কি জব করে, কোথায় জব করে। এই লিঙ্কডইনও একটা খুব ভালো সাইট। আমরা যদি কোনো একটা টার্গেটকে হ্যাক করতে চাই বা সিকিউরিটি টেস্টে আমার দায়িত্ব দিয়েছে, আমার ইথিক্যাল হ্যাকার হিসেবে আমি তথ্য খুঁজে বের করছি, আমি জব যেটা ওই পার্সোনাল লেভেলে মানুষ থেকে যেভাবে ইনফরমেশন পেতে পারি, এই জব পোস্ট থেকেও আমি এই জায়গাটা থেকে ইনফরমেশন পেতে পারি। যেমন এখানে একটা জব দেখা যাচ্ছে অ্যাসোসিয়েট সিকিউরিটি ইঞ্জিনিয়ার, আমি যদি এখানে যাই, এই জব পোস্টে রেসপন্সিবিলিটি সেকশন বা জব যে ডিটেলস যেটা থাকে, এখানে অনেক সময় তাদের সফটওয়্যার রিলেটেড অনেক ইনফরমেশন থেকে যায়। আবার এই যে আমি এখানে সার্চ দিলাম বিজনেস, এখানেও আমি একটা নেটফ্লিক্স এর একটা পেয়েছিলাম যে তারা ক্লাউডের কি কি সফটওয়্যার তারা ব্যবহার করে সেটার একটা প্রেস রিলিজ মতো তারা করেছিল, একটা সংবাদ করেছিল, সেখান থেকে ইনফরমেশন পেতে হবে। এখন সাপোজ আপনাকে ইয়াহু.com বা অন্য বড় কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা সিকিউরিটি টেস্টের দায়িত্ব দিল, আপনি দুইটা কাজ করতে পারেন। এক, তাদের জব পোস্ট যেগুলো লিঙ্কডইন থেকে যেমন খুঁজতে পারেন, আপনি গুগলেও যদি সার্চ দেন, গ্লাসডোর আছে একটা সাইট, গ্লাসডোর, আরেকটা আছে monster.com। হ্যাঁ, এগুলো হচ্ছে জব প্ল্যাটফর্ম, বিভিন্ন জব পোস্ট দেওয়া থাকে, আপনি এই জায়গা থেকে একটা আইডিয়া করতে পারেন। যেমন র্যাঙ্কস গ্রুপের ইন্টার্নশিপে যদি যাই, তারা এখানে কি করতে বলছে, এখানে সিম্পলি ইন্টার্নশিপ ব্যাক এন্ড ডেভেলপার, যদি টেকফোরিং লিমিটেড জব ডেসক্রিপশনে অনেক আইডিয়া পাওয়া যায়। তারা ডিজ্যাঙ্গো দিয়ে ওয়েবসাইট তৈরি করছে। দেখুন তাদের রিকোয়ারমেন্টস এখানে বলে দিয়েছে পাইথন, এসকিউএল। এখন সাপোজ আপনি এই টেকফোরিং.লিমিটেডকে আপনি হ্যাক করতে চাচ্ছেন, এখন আপনার টার্গেট সেটা। এখন আগেই যদি তাদের জব পোস্ট থেকে আপনি একটা আইডিয়া পেয়ে যেতে পারেন যে তারা কি দিয়ে ওয়েবসাইট তৈরি করে, এটা বেটার না? আমি সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে, টেকফোরিং লিমিটেড যেটা, সরাসরি ওয়েবসাইটে গিয়ে স্ক্যান দিয়ে দেওয়ার আগেই আমি তাদের সিম্পলি জব পোস্ট থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। এটা কি, আমি প্যাসিভলি তথ্য যেমন খুঁজে পাওয়া যাচ্ছে, একটা ইউজফুল একটা তথ্য আমি খুঁজে পাচ্ছি। কেমন? এরপরে আরেকটা আছে এডগার ডাটাবেস, এটা খুবই ভালো একটা ডাটাবেস। এই তাদের বিশেষত ইউএস এর, কানাডার, ইউএসএরই যত বিজনেস গুলো থাকে তাদের রিলেটেড অনেক ইনফরমেশন, মানে সরকারি যে এক্সচেঞ্জ কমিশন যেটা, সেখানে যে ডাটা দিচ্ছে সেটা এখানে এই ডাটাবেসে এখানে সার্চ দিয়ে পাওয়া যায়। তবে এখানে একটা বিষয়, সেটা সবাই সবকিছু পাবলিকলি এখানে অ্যাভেলেবল করে না, কারো কারো তথ্য এখানে পাওয়া যেতে পারে। আমি সিম্পলি নেটফ্লিক্সে যদি সার্চ দিই, নেটফ্লিক্সটা কেন বারবার সার্চ দিচ্ছি, এটা খুব বড় প্রতিষ্ঠান তো এবং অনেক জনপ্রিয়, এটার অনেক তথ্য খুঁজে পাওয়া যায়। বাংলাদেশে সিম্পল ওই ইভ্যালি বা ছোটখাটো ই অরেঞ্জ এগুলো সার্চ দিলে পাওয়া যাবে না। ঠিক আছে, দেখুন তাদের রিপোর্টের তথ্য পাওয়া যাচ্ছে। ইনফরমেশন গ্যাদারিং ফেজটাই খুব টাইম কনজিউমিং এবং এটাই মূলত আমাদের হ্যাকিং এর মেইন ফেজ মতো বলা যেতে পারে, কারণ যত বেশি তথ্য পাবো হ্যাক করার উপায় তত বের করতে পারবো। ঠিক আছে, তো এখানে এই রিপোর্ট থেকে
আমি খুঁজে দেখবো, লাগলে পুরো রিপোর্টটা পড়বো যে এখানে তাদের রিলেটেড কোনো ইনফরমেশন আমি পাই কিনা। এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, বা আপনার মাথায় আসতে পারে যে স্যার এত এত ওয়েবসাইট সার্চ দেওয়ার দরকার নেই, আপনি আমার একটা সার্চ বলেন, একটা সার্চ দেবো আর হ্যাক হয়ে যাবে। না, এরকম হ্যাকিং লাইফে সম্ভব হয় না। কোথা থেকে কতটুকু ইনফরমেশন পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। এজন্য পসিবল সব রকম জায়গা থেকে আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে? যত বেশি খুঁজবেন তত কাজে দিবে। এরপরে আমাদের ওই যে আপনাদের এই ক্লাসের শুরুতেই ডিএনএস নিয়ে একটু আইডিয়া দিলাম না, যে ডিএনএস জিনিসটা কেমন বা কিভাবে কাজ করে থাকে। এই ডিএনএস এর তথ্যগুলো এই যে একটা ওয়েবসাইট আপনি নতুন তৈরি করেছেন বা পাবলিশ করেছেন, সেটার ইনফরমেশন আপনাকে একটা রেজিস্ট্রেশন করে রাখতে হয়, বা একটা লিপিবদ্ধ মতো করে রাখতে হয়। কেন? তাহলে আপনার ওয়েবসাইটটা সবার জন্য পাবলিকলি অ্যাভেলেবল হবে না, বা একটা পাবলিক একটা ওয়েবসাইট তৈরি করছেন, সেটা যারা নিয়ন্ত্রণ করছে ওয়েবসাইট গুলো তাদের ডাটাবেজে ইনফরমেশন দিয়ে রাখতে হবে। তো সেই জিনিসটাই হচ্ছে আমরা খুঁজে বের করতে পারি হুইজ সার্চ দিয়ে। এটাতে কি হয়, আপনি একটা ওয়েবসাইট, আমি যদি সার্চ দিই, আমি আইআইটি মাদ্রাজ সার্চ দিই, এটা খুবই ভালো একটা আইআইটি প্রতিষ্ঠান, ইন্ডিয়ার টপ একটা আইআইটি। আশ্চর্যজনক বিষয় যে তারা এই আইআইটি মাদ্রাসে এক বছরে 1200 কোটি টাকা মতো খালি তারা ফান্ড রাখে রিসার্চের জন্য। আর আমাদের বাংলাদেশে সব প্রাইভেট ভার্সিটি মিলাবে 100 কোটি টাকা রাখা হয় না ফান্ড, ঠিক আছে? তো আমি সেটারই হুইজ সার্চ দিলাম, যে দেখি সেই ওয়েবসাইটটা কে ওন করে, বা তাদের কি কি ইনফরমেশন আমি এখান থেকে পেতে পারি ওই ওয়েবসাইটের প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, আমি এটা সার্চ দিয়েছি, we are unable to verify you at the moment, ঠিক আছে? এখানে যেটা হয়, আপনি চাইলে সাইন ইন করে সার্চ দিতে পারেন, বা অন্য কোনো সাইট এখানে সার্চ দিতে পারেন। আমি যদি evalley.com.bd সার্চ দিয়ে দেখি যে ইভ্যালির কোনো ওয়েব ইনফরমেশন আমি এখানে পাই কিনা। না, এখানে হুইজের কোনো ইনফরমেশন দেখাচ্ছে না। আমাদের আরো একটা আছে টেকনিক, সেটা হচ্ছে আমাদের এই যে কালি লিনাক্সের যে টার্মিনাল, সেখান থেকেও আমরা কমান্ড দিয়ে একটা ট্রাই করে দেখতে পারি। তো আমরা কোনটা সার্চ দিচ্ছিলাম, আইআইটি, এটা হুইচ সার্ভার ইজ নোন ফর দিস কাইন্ড অফ অবজেক্ট। হ্যাঁ, আমি ইভ্যালির ওখানে সার্চ দিলাম ওয়েবসাইট দিয়ে, যেটা এই আমি যেটা সার্চ দিয়েছি এখানে GoDaddy, এটা হচ্ছে নিজেরাই একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন একটা সার্ভিস। আপনি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন সার্ভার, সেটা একটা ডোমেইন নেম কিনবেন, তাদের কাছ থেকে কিনতে হবে। তো তাদের নিজস্ব ডাটাবেজে আপনি যেমন সার্চ দিতে পারেন, তেমনি আমাদের কালি লিনাক্সের টুলস ব্যবহার করে আমরা সার্চ দিতে পারি। দেখুন এখানে কি কি তথ্য পেলাম, তাদের ডোমেইন নেম evalley.com, ডোমেইন আইডি দেখাচ্ছে, কত সালে তারা এটা তৈরি করেছিল ডোমেইনটা সেটা দেখাচ্ছে, রেজিস্টার কোথা থেকে করেছে, আলপাইন ডোমেইনস ইনকর্পোরেশন থেকে তারা রেজিস্ট্রেশন করেছে। রেজিস্ট্রেশন এটা সম্ভবত তারা কোনো প্রোটেকশন সার্ভিস এখানে ব্যবহার করে থাকতে পারে, যার কারণে এখানে প্রোটেকশনের ব্যবস্থা আছে। যেমন আমি এখানে যেটা সার্চ দিলাম GoDaddy-তে, এখানে দেখুন কোনো ইনফরমেশন দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ যারা এই ডোমেইন নেম কিনেছে, কেনার সময় ওরাই বিভিন্ন প্যাকেজ অফার করে থাকে, যে তুমি আমার থেকে ডোমেইন নেম কিনবা, আমি তোমার প্রোটেকশন দিব যে তোমার এই রেজিস্ট্রেশন রিলেটেড কোনো ইনফরমেশন অন্য কারো কাছে প্রচার হবে না। এই যে আইআইটির যেটা সার্চ দিলাম, এটাও কি আমার কিন্তু শো করেনি, আসেনি। কেন আসেনি? কারণ এরাও কোনো প্রোটেকশন, এদের ডিএনএস রিলেটেড যে তথ্য আছে সেটা একটা প্রোটেকশন মেকানিজম তারা রেখেছে, তার কারণে কোনো তথ্য আমার এখানে শো করছে না। কেমন? তো আবার অনেক সময় হতে পারে যে তথ্য শো করছে কিন্তু ভুল তথ্য শো করছে। তো এখানে যেটা কাজে লাগে, তাদের অ্যাডমিনের ফোন নাম্বারটা আমার এখানে শো করছে, যে তারা দেশের বাইরে থেকে রেজিস্ট্রেশন করেছে, সেই ফোন নাম্বার এখানে অ্যাভেলেবল। তাদের টেক ইমেইলটা এখানে দিয়ে রেখেছে develop.ewebdevelopment.com। এটা একটা খুবই ভালো ইনফরমেশন। আপনি কোনো ফিশিং লিংক পাঠাতে চাচ্ছেন, তাদের টেক যেটা আছে, মনে করুন ইভ্যালির সিইওর নাম দিয়ে একটা ইমেল অ্যাড্রেস খুলে এবার টেক অ্যাডমিন যে আছে তার কাছে ইমেল অ্যাড্রেস ইমেল পাঠালেন যে আমার এরকম একটা অ্যাক্সেস দরকার, একটু পোর্টটা ওপেন করে দাও বা একটা কানেকশন করে দাও। ঠিক আছে, আমি মজা করে বলছি, এরকম বাস্তবে হবে না, আরো অনেক ইন্টেলিজেন্ট ওয়েতে অ্যাটাক করতে হবে।
তো একটা তাদের ইমেল অ্যাড্রেস তো পেলাম অন্তত, ঠিক আছে। এখানে মোটামুটি এগুলোই আমাদের এইখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হতে পারে। আমাদের এটা গেল। আমি প্রচুর পরিমাণ ইনফরমেশন দেখাই ক্লাসে, ঠিক আছে। এটা যদি আপনারা কালিতে কি দেয়া হয়েছিল, টুলসটা কি দেয়া হয়েছিল? হু ইজ ওইটা কি দেয়া হয়েছিল কালি লিনাক্সে? হ্যাঁ, এই যে ওটা তো আমি সার্চ দিয়েছি ওয়েবসাইট থেকে, ওটা তো ওয়েবসাইটে নিজস্ব ডাটাবেস। আপনি এছাড়াও হুইজ দিয়ে namecheap.com এর একটা আছে, আরো বিভিন্ন কিছু সাইটে এরকম হুইজ কোয়েরি করাটা প্রোভাইড করে সার্ভিসটা। আর আমি এটা দিয়েছি সরাসরি কালি লিনাক্সের নেটিভ টুলস যেটা আছে সেটা দিয়ে সার্চ দিয়েছি, হুইজ তারপরে ডোমেইন নামটা, ঠিক আছে। দিলে তাদের রিলেটেড ইনফরমেশনটা এখানে শো করবে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, শার্লক ইনস্টল দেওয়ার সময় আপনি যে কমান্ডটা ইউজ করলেন না, ওটা খেয়াল করতে পারি নাই, এটা একটু আবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, ওই sudo apt install শার্লক। ও আচ্ছা, ঠিক আছে। কুইজ কমান্ডটা দিতে গেলে কি এই শার্লক এটা লাগবে? না, শার্লক হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় এই আশরাফুল নামের কোনো ব্যক্তি আছে কিনা বা কোন কোন সোশ্যাল মিডিয়ায় আছে সেটা খুঁজে বের করতে যাচ্ছি, সেই টুলস, ঠিক আছে। এটা আলাদা পারপাস, ঠিক আছে। কুইজ হচ্ছে একটা ওয়েবসাইটের কি কি ইনফরমেশন আমি খুঁজে বের করতে পারি, সেটার কাজ। তো যেটা বলছিলাম যে আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা এক্সাম্পল দেখা দরকার। হচ্ছে সাইট রিপোর্ট, নেটক্রাফট থেকে একটা দেয়, এটা যাই। এখন আমি কোন একটা ওয়েবসাইট হ্যাক করার আগেই চাইলে এই ওয়েবসাইটটা দিয়ে স্ক্যান দিতে পারি। আমি যদি evaly.com-টা কি স্ক্যান দিই, না এটা যেহেতু আমার অনুমতি নেই আমি সেটাতে কোনো স্ক্যান দিব না। r3.com, এখানে এটাতে লুক আপ দেই। এই সাইটটা কি করবে, ও নিজে থেকে আমার টার্গেট ওয়েবসাইটটা অ্যানালাইজ করে, এটা কি প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং। আমি সরাসরি r3.com এ ব্রাউজ করব না, ভিজিট করব না, কিন্তু এই যে আমার থার্ড পার্টিতে সার্ভিস নেটক্রাফট, ওর মাধ্যমে আমি কি করতে পারি, এই দেখুন সাইটটা অ্যানালাইজ দিয়েছি, ওদের আইপি অ্যাড্রেসটা আমার শো করছে। আবার তারা ডোমেইন নেম কিনেছে, ওই দেখুন godaddy.com থেকে। আমি হুইজ সার্চ ছিলাম যেখানে, সেই সাইট থেকে godaddy.com থেকে তারা ডোমেইন নেম কিনেছে। তাদের ওয়েবসাইটটা কি কি দিয়ে তৈরি, এরকম বিভিন্ন ইনফরমেশন আমার এখানে শো করবে। তাদের ওয়েব ট্র্যাকার কি কি লাগিয়ে রেখেছে, তাদের পিএইচপি দিয়ে ওয়েবসাইটটা তৈরি করা, সেখানে এক্সএমএল আছে, জাভা স্ক্রিপ্ট আছে, যে কোয়েরি ব্যবহার করেছে তারা, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তারা ওয়েবসাইটটা তৈরি করেছে। দেখুন কত রকম ইনফরমেশন আমি এই একটা স্ক্যান বা সার্চ দিয়েই পেয়ে যাচ্ছি। আমি সরাসরি r3.com এ ভিজিট করি নাই, সে r3.com জানবেও না যে আমি বাংলাদেশ থেকে বসে তাকে যে স্ক্যান দিচ্ছি বা কোনো হ্যাকিং এর চেষ্টা করছি। কেমন, এটা হচ্ছে প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং এর ওয়েবসাইট ইন্টেলিজেন্স বলা যেতে পারে, ওয়েবসাইটের অ্যাটাকের ওয়ে। এরপরে যেটা আমাদের খুবই কাজে লাগবে বা জরুরি সেটা হচ্ছে শোডান। এটাকে বলা হয়ে থাকে হ্যাকারদের সার্চ ইঞ্জিন, ঠিক আছে। আমি একটু লগ ইন করে নিই। এখানে লগ ইন না করলে যেটা হয়, বিভিন্ন ফাংশনালিটি একটু রেস্ট্রিকশন দিয়ে রাখে। হ্যাঁ, বেটার হয় আপনি যদি কোনো একটা ডেডিকেটেড জিমেইল অ্যাড্রেস করতে পারেন, যে সেই জিমেইল অ্যাড্রেস দিয়ে শুধুই বিভিন্ন এরকম সাইটে লগ ইন করবেন। সেটা দিয়ে মনে করুন এটা কেমন কাজে দেয়, কেমন ইউজফুল। আমি যদি শুধু ঢাকা রিলেটেড একটা সার্চ দিই, যে ঢাকায় কি কি আছে, দেখুন ঢাকায় বিভিন্ন ওয়েব সার্ভারের এই যে আইপি অ্যাড্রেস এবং তারা কি কি জিনিস সফটওয়্যার ব্যবহার করছে মাইক্রোটিকে, যেমন এই যে অগ্নির এটা দেখাচ্ছে তারা মাইক্রোটিক কোম্পানির রাউটার ফার্মওয়্যার ব্যবহার করছে, নেটওয়ার্কিং ডিভাইস ব্যবহার করছে। একটু সবাই কাইন্ডলি মিউট রাখবেন, হ্যাঁ একটু মিউট রাখবেন, না হলে খুব বেশি সময় আর আপনাদের বিরক্ত করব না। তো আমি গত ক্লাসে আপনাদের সিসকো রিলেটেড দেখেছিলাম, সিসকোর সুইচ, সিসকোর হাব। মনে করুন আপনি এরকমই খুঁজতে চাচ্ছেন যে আপনি সিসকো এটার কি কি ঢাকায় রানিং আছে, সিসকো রিলেটেড ডিভাইস কারা কারা রান করছে, আপনি তাদের হ্যাক করতে চাচ্ছেন। দেখুন যে লিঙ্ক3 টেকনোলজি বা আমরা নেটওয়ার্কস লিমিটেড, আমি যদি এখানে যাই, তাদের আইপি অ্যাড্রেস, তাদের লোকেশন, তাদের নাম এবং ওই
সার্ভারের কোন কোন পোর্ট ওপেন আছে সেটা সহকারে আমার এখানে শো করছে। বুঝতে পারছেন যে কত কত ইনফরমেশন হ্যাক করার আগেই আমি তাদের এই দেখুন সিসকোর কি আইওএস তারা এখানে ব্যবহার করছে দিলে সরাসরি আইপি অ্যাড্রেসটাতে আমাকে নিয়ে যাবে। এখানে খুব বেশি তথ্য দেয়া নেই, কিন্তু তারা সিসকোর ডিভাইস ব্যবহার করছে এতটুকু আমি শিওর। আমি তাদের আইপি অ্যাড্রেসে বা তাদের নেটওয়ার্ক ডিভাইসে কোনো রকম হ্যাক করিনি, তাদের ডিভাইসে কোনো রকম আমার ইনফরমেশনও থাকবে না যে আমি এখান থেকে বসে যে সার্চ দিচ্ছি তাদের এই আমরা networks.com এ যে সার্চ দিচ্ছি এরকম কোনো ইনফরমেশনও তাদের কাছে থাকবে না, কিন্তু প্যাসিভলি আমি তাদেরকে হ্যাক করার আগেই তাদের রিলেটেড ইনফরমেশন পেয়ে যাচ্ছি এই এক সোডান সার্চ দিয়ে। এটার অনেক স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার ওই যে ওরাতে জানবেন আর কি পরবর্তীতে আর কি জানতে না। পারবে না, কেননা স্যার আমি না, যেটা না। সার্চ করতেছি আপনি তো বলছিলেন যে স্যার ইনফরমেশনটা একবারে মুছে যায় না। ডিরেক্টলি সার্চ করতেছি না তাদেরকে, আমরা ডিরেক্টলি সার্চ করতেছি। আমরা ইনডাইরেক্টলি সার্চ করছি। তো এইখানে আমি যেটা করেছি একটা এটারও একটা চিট শিট আপনাদের রেখেছি। আপনার যদি মনে হয় যে আমি এটা তো শুধু সিটি স্পেসিফাই করেছি, আপনি সিটি এখানে ঢাকা না দিয়ে অন্য কোনো সিটি দেন সেটার ইনফরমেশন দেখাবে, বা আপনি যদি চান কোনো কান্ট্রি রিলেটেড বা কোনো ওএস শুধু উইন্ডোজ এক্সপি কারা ইউজ করছে সেটা সার্চ করে দেখতে আপনি সেটাও কি এখানে সার্চ দিতে পারেন। আমি যদি এখানে দিই ওএস উইন্ডোজ এক্সপি এরকম যদি সার্চ দিই তো কারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করছে কোন আইপি অ্যাড্রেসে সেটা আমার এখানে শো করে দিচ্ছে। দেখুন এটা ইজিপ্টের মিশরের কায়রো শহরে এই আইপি অ্যাড্রেসটা রানিং আছে, সেখানে উইন্ডোজ এক্সপি তারা উইন্ডোজ 7 প্রফেশনাল ব্যবহার করছে তারা। এখানে দেখতে পাচ্ছেন যে সোডান কতটা পাওয়ারফুল। গুগলে সার্চ দিলে ওয়েবসাইট রিলেটেড ইনফরমেশন গুলো বেশি আসে, আর সোডানে দিলে তাদের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বা নেটওয়ার্ক রিলেটেড অনেক অনেক ইনফরমেশন আমরা পেয়ে যেতে পারি। তো কখনো কখনো এই চিঠিটার লিঙ্কও আমি আপনাদের দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো কখনো কখনো সোডানেও অনেক ইনফরমেশন পাওয়া যায় না বা লিমিটেশন থাকে, তো তখন আমরা আরো একটা সাইটে সার্চ দিতে পারি, সেটা নাম হচ্ছে সেন্সিস। ইন্টারফেস চেঞ্জ করেছে রিসেন্টলি। ওই যে সোহদার নামে একটা সাইট দেখালেন না, ওইটার একটু লিংকটা একটু চ্যাট বক্সে আমি দিলে ভালো। সবগুলো একসাথে দিয়ে দিব, সবগুলো আমি এখানে নোটপ্যাডে রেখেছি, একসাথে দিয়ে দিব। এটাও আমার কি করতে পারে, আমি উইন্ডোজ এক্সপি যদি সিম্পলি সার্চ দিই এটাও সোডানের মতোই আমার বিভিন্ন ইনফরমেশন খুঁজে বের করে দেখাতে পারে। ঠিক আছে, এটার নিজস্ব চিট শিট আপনি সার্চ দিলে পাবেন যে উইন্ডোজ এক্সপি কোথায় কোথায় রানিং আছে। দেখুন এই আইপি অ্যাড্রেসে উইন্ডোজ এক্সপিটা রানিং আছে। আপনাদের সিস্টেম হ্যাকিং ক্লাসের পরে আপনারা দেখবেন যে এগুলো হ্যাক করা কত ইজি বা কত সহজেই হ্যাক করা যেতে পারে। ইনফরমেশনটা পাওয়া দিয়ে কথা, দেখুন তার আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে, কোন পোর্ট নাম্বার ওপেন আছে সেটা দেখাচ্ছে। দেখুন এটা তার 1 2 3 4 5 6 7 8টা পোর্ট নাম্বার সে এখানে ওপেন করে রেখেছে। সে প্রফেশনাল উইন্ডোজ এক্সপি এখনো রান করছে। ঠিক আছে, এটা রাশিয়ান একটা সাইট। তো সেন্সিস জিনিসটাও আমাদের আচ্ছা ভাইয়া, হ্যাঁ মানে সিটি স্পেসিফাই করে ওএস সার্চ দেওয়া যাবে না? ধরেন ঢাকা সিটিতে ওএস হ্যাঁ। মানে উইন্ডোজ এক্সপি কোথায় ইউজ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা সোডানে সার্চ দিতে পারেন, এখানে দিতে পারেন, এটা চিট শিটে, ওকে ওকে। এটা চিট শিটের লিংকও আমি রেখেছি। ভাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আমি একটু আর লাস্ট একটা টুলস দেখাবো, এটা একটু দেখে তারপরে কোশ্চেনটা নেই, কেমন? আমি একটা সামারি বললে তখন আরো এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তো আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে আমি ক্লাসের শুরুতে একটা টুলস, এটা মূলত আপডেট নিচ্ছিল আমার, মাল্টেগো। এটা আপনি চাইলে আপনার উইন্ডোজ যেটা সেখানেও আপনি সেট আপ দিতে পারেন, তবে কালি লিনাক্সে অলরেডি আমার এটা দেয়া আছে। আপনি প্রথমবার যখন এটা অন করবেন আপনার এখানে একটা লগ ইন করতে বলবে আর কি। ঠিক আছে, ততক্ষণে আমি এটা লোড হতে হতে আমি লগ ইন পেজটা দেখিয়ে আনি। এটা আমার মাল্টেগো। তো এটার জন্য যেটা করবেন বেটার হয়, এই মাল্টেগোর হোম পেজ যেটা আছে, প্রোডাক্টস, মাল্টেগো কমিউনিটি এডিশনটা ফ্রি। এই যে প্রো এডিশন আছে এটাতে আপনার পেমেন্ট করলে, মান্থলি ইয়ারলি বেসিসে পেমেন্ট করলে আরো ইনফরমেশন নিতে পারবেন। তো আপনার এখানে এসে আগে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। রেজিস্ট্রেশন না করলে এই টুলস আপনি ব্যবহার করতে পারবেন না। তো এখানে যে ইমেইল আর পাসওয়ার্ড দিয়েছেন সেইটা দিয়ে এই মাল্টেগোতে আপনার প্রথমবার যখন লগ ইন করবেন আপনাকে কি লগ ইন করতে বলবে।
আপনি লগ ইন করবেন। তো এখানে দেখুন অনেক সুবিধা আছে। সুবিধাটা কেমন আমি এটা তো পরে যাই, আমি সিম্পলি একটা নিউ ক্লিক করি। যে আমি এই যে এখানে বাম পাশে সার্চ দেখতে পাচ্ছেন, আমি এখানে বড় ফোনের তথ্য খুঁজতে চাচ্ছি, ফোন নাম্বার, কারো ফোন নাম্বার খুঁজে বের করতে চাচ্ছি, আমি এটা এখানে দিই। আসলো, এটা আসছে না, আমি ওয়েবসাইট নিয়ে দিই। ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে হয়, হ্যাঁ, এটা টেনে ধরে তারপর আনতে হলো, বুঝলাম না এটা চলে গেল কোথায়। এটা হচ্ছে গ্রাফ আকারে শো করে তো আমার, হ্যাঁ এই যে গ্রাফ আকারে শো করছে, এটা বাই ডিফল্ট paterva.com এখানে দিয়ে রেখেছে, আপনি চাইলে এটা এডিট করতে পারেন। আমি এই যে ডান পাশে এখানে দেখাচ্ছে, আমি এটা ডাবল ক্লিক করি। তো আমি এটা ওয়েবসাইটের নাম paterva.com দিতে চাচ্ছি না, আমি দিতে চাচ্ছি r3.com, সিম্পলি এটা দিয়ে সার্চ দিতে চাই। আমরা ম্যানুয়ালি এতক্ষণ যে কাজগুলো করলাম এটার অনেক কাজই মাল্টেগো নিজে থেকে আমাকে করে দেখাতে পারে। কেমন, আমি এটাতে ওকে দিই। এরপর এটাতে আমি রাইট বাটন ক্লিক করি, এটা গ্রাফিক্যাল টুলস। এখানে দেখুন অল ট্রান্সফর্মস আমাকে দেখাচ্ছে। আপনি কখনো এটা একবারে পুরোটা রান দিয়ে ফেলবেন না, প্রচুর সময় লেগে যাবে। এখন আমি চাচ্ছি কোনো স্পেসিফিক ইনফরমেশন তাদের বের করতে, এই r3.com এর কোনো আইপি অ্যাড্রেস খুঁজে বের করতে চাচ্ছি। সিম্পলি আমি এখানে এই যে দেখুন একটা রান বাটন দেখা যাচ্ছে ছোট প্লে বাটনের মতো, এটাতে ক্লিক করি। করলে এই আমার এই মাল্টেগো টুলস নিজে থেকে সার্চ করে, অনলাইনে সার্চ করে আমার এই দেখুন ইনফরমেশনটা এখানে গ্রাফ আকারে শো করছে। দেখুন তাদের আইপি অ্যাড্রেসটা সে নিজেই আমাকে এখানে গ্রাফ আকারে শো করছে। আমি এখন যাচ্ছি এই আইপি অ্যাড্রেসটাতে আরো কিছু সার্চ করতে, এইটাতে রাইট বাটন ক্লিক করলাম, করার পরে এখানে অল ট্রান্সফর্মস আছে, আমি এটাতে যাই। বা আপনি এখান থেকে চাইলে স্পেসিফিক শুধু আইপি রিলেটেড কোনো সার্চ দিতে পারেন। আইপি ওনার ডিটেলসে যদি আমি যাই, যে তাদের কোনো ইমেল অ্যাড্রেস পাওয়া যায় কিনা, দেখি তাদের কোনো, আমি এটা রান দিই, তো এই আইপি অ্যাড্রেসে তাদের কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা সেটা আমার শো করতে। আমার এটা রান হচ্ছে, দেখুন সে অটো রান করে এখানে দেখা যাচ্ছে যে দুইটা r3.com এর দুইটা ইমেল অ্যাড্রেস সে এখানে খুঁজে বের করে আমাকে দেখাতে পেরেছে। তো এটার আবার আপনি চাইলে এই গ্রাফটাকেই বাম পাশে এখানে বিভিন্ন ট্রান্সফর্মে সাজাতে পারেন। যেহেতু আমি খুব কম ইনফরমেশন পেয়েছি, এটা এভাবে সাজাতে পারেন। আরেকটা যেটা আমি দেখাচ্ছিলাম যে ট্রান্সফর্ম হাব, এই সেকশনটাতে যে অনেকটা মার্কেট প্লেসের মতো আর কি, এখানে ফ্রিতে, আপনি ফ্রিতে যেমন পাবেন পেইডেও পাবেন, বিভিন্ন ক্যাটাগরির আছে। আপনি চাচ্ছেন ম্যালওয়্যার রিলেটেড ইনফরমেশন, এই এই যেটা আপনি রান করছিলেন সার্চ, যেটা ওটার মাধ্যমে ম্যালওয়্যার রিলেটেড কোনো ইনফরমেশন খুঁজে পেতে চান, আপনি এটা রিলেটেড কোনো ট্রান্সফর্ম সেটআপ দিয়ে নিলেন। এটা মানে সফটওয়্যারের একটা কালেকশন মতো আর কি, এই মাল্টেগোটা নিজেই একটা সফটওয়্যার, ওর ভিতরে আরো একটা কালেকশন মতো করতে পারে। যে ভাইরাস টোটাল, এটা যদি আমি সার্চ দিই বা ওয়েব এক মেশিন যদি সার্চ দিই, এটা ইনস্টল, এই যে ইনস্টল বাটনে ক্লিক করলে আমার এটা ইনস্টল হয়ে যাবে। এতে সুবিধা কি, ওয়েব এক মেশিনটা কি করতে পারে, প্রত্যেকটা ওয়েবসাইটের বা অধিকাংশ ওয়েবসাইটেরই সে একটা কপি মতো করে রেখে দেয়। এখন আপনি মনে করুন এই বাংলাদেশের বা বাইরের netflix.com-ই 2007 সালে এটা দেখতে কেমন ছিল, সেটা যদি সার্চ দেন ওয়েব এক মেশিন, বাংলাদেশে অবশ্যই এটার আইপিটা ব্লক করে দেয়, কেন করা আমি জানি না। বাংলাদেশ থেকে অ্যাক্সেস করতে গেলে হয় না, ভিপিএন দিয়ে এটা অ্যাক্সেস করতে হয় এই ওয়েবসাইটটা। তো এটা করলে সুবিধা কি, আপনি এই মনে করুন 2010 সালে ওয়েবসাইটটা কেমন ছিল সেইটা আপনি দেখতে পাবেন ওয়েব এক মেশিন সাইটে গেলে। ঠিক আছে, হ্যাভ আই বিন পাউন্ড, এটা যদি আপনি ইনস্টল করে নেন, এটার কি কাজ করতে পারে, আপনি ইনস্টল ইয়েস করলে এটা ইনস্টল হয়ে যাবে। এটার কাজ কি, এই যে আমি এখানে সার্চ দিচ্ছিলাম, ইনভেস্টিগেশন যে ছিলাম এই যে নিউ গ্রাফে, এখন তার এই ওয়েবসাইটটা কোথাও কোনো ডাটা ব্রিচ হয়ে লিক হয়েছে কিনা, এটা বলতে কেমন যে আমরা কিছুদিন আগেও দেখলাম না ফেসবুকের 500 মিলিয়ন ইউজারের ইনফরমেশন ডার্ক ওয়েবে সেল হচ্ছে, এগুলো সেল হয়ে কোথায় যায় বা কি হয়, এগুলো মূলত বিভিন্ন মানুষ কিনে তাদের ডাটাবেজে সেভ করে রাখে বা বিভিন্ন জায়গায় পাবলিশ করে দেয়। তো এই মাল্টেগো দিয়েই আমি সেই জিনিসগুলো খুঁজে বের করতে পারি। এই যেটা বললাম আপনার এই হোমের এখানে গিয়ে এটা আপনি সেটআপ দিতে পারেন। আমি এটা ইনস্টল দিই, আমার এটা ইনস্টল নিচ্ছে। এটাতে সার্চ দিলে কি করবে, ও সে নিজে ম্যানুয়ালি আমাকে
খুঁজে দেখাতে পারবে যে এইটা কোনো এরকম ডাটা লিকে এটার কোনো ইনফরমেশন পাওয়া গিয়েছে কিনা। আমি এমনও ডাটাবেস খুঁজে পেয়েছি তাদের ইমেল, পাসওয়ার্ড, জিও লোকেশন, মানে সে তার বাসার ঠিকানা কোথায় সেটা সহ আমার কি শো করছে। ঠিক আছে, এরকম পাওয়া যায় অনেক সময়। আমি এটাতে রাইট বাটনে ক্লিক করি, এই যে হ্যাভ আই বিন পাউন্ড, যেটা এখানে দেখা যাচ্ছে, আমি এটা রান দিই, সে নিজে থেকে সার্চ করছে যে আমার এখানে প্রোগ্রেসটা দেখা যাচ্ছে নিচের দিকে, হ্যাঁ, নট লিস্টেড। যে না, এটা সে এরকম কোনো ইনফরমেশন পাইনি অ্যাকচুয়ালি, তবে কিছু ইমেল রিলেটেড ইনফরমেশন এখানে এই যে বাম পাশে দেখুন শো করছে। তবে অ্যাকচুয়ালি এই ইমেল অ্যাড্রেসটার জন্য ডেভিড স্ট্রাউস, এটার জন্য সম্ভবত সে কোনো ডাটা ব্রিচ খুঁজে পায়নি। ঠিক আছে, যে হ্যাভ আই বিন পাউন্ড ওয়েবসাইট থেকে দেখাচ্ছে যে না, নট লিস্টেড। ঠিক আছে, তার মানে এই ইমেলটা কোনো ডাটা ব্রিচে এটার কোনো ইনফরমেশন যায় না। তো যেটা আলোচ্য বিষয় যে এই টুলসটার, এই যে মাল্টেকো দেখাচ্ছে, এটা হিউজ রকম ফাংশনালিটি আছে, অনেক কাজ একসাথে আপনি এটাতে করতে পারবেন। আমি এখানে ফ্রি গুলো রেখেছি, এখানে আপনার চাইলে পেইড অনেক কানেক্টর পাবেন। আপনি যদি মনে চায় যে আপনি প্রফেশনাল আরো অনেক কাজ করতে চান, আপনি এদের একটা মেম্বারশিপ নিতে পারেন। এখানে আরো আপনার কিছু ফাংশনালিটি অ্যাড করবে। এটা ফ্রিতেও যথেষ্ট পরিমাণ ভালো আপনি কি ফাংশনালিটি পাচ্ছেন, অনেক তথ্য আপনি এখান থেকে সহজে খুঁজে বের করতে পারছেন। কেমন, এটা আমাদের হ্যাকিং এর ইনফরমেশন গ্যাদারিং এর জন্য খুব এফেক্টিভ একটা টেকনিক বলা যেতে পারে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের। ভাইয়া হ্যাঁ, হচ্ছে মাল্টেকোতে ঢোকার সময় হ্যাঁ। সবগুলো তো পারচেজ দেখাচ্ছে, প্রথম 3টা পারচেজ দেখানোর পরে পরের 2টা দেখাচ্ছে রান, 2টা ফ্রি, একটা মাল্টেকো সিই আর একটা মাল্টেকো কেস ফাইল। সিই টা কমিউনিটি CE টা? এডিশন, হ্যাঁ কমিউনিটি ওকে এডিশন। ওকে ব্রো। আমি এই ভাইয়া গত ক্লাসে চ্যাট তো চ্যাট টেক্সট দেওয়া হয়নি, এবার কি দেওয়া হবে? হ্যাঁ, বুঝিনি। গত ক্লাসে চ্যাট টেক্সট দেওয়া হয়নি, এবার আজকের চ্যাট টেক্সট কি দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, দেবো তো। আমি এটা কপি পেস্ট করছি, কিন্তু হ্যাঁ হচ্ছে এবার। স্যার গত ক্লাসে দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, ওটা আমি দিয়েছিলাম যতদূর মনে পড়ে, একসাথে সব আপলোড দিয়েছিলাম। আমি লিংক গুলো আপনাদের চ্যাটে দিচ্ছি, আর তারপরেও আপনারা নিজেরা এটা সার্চ দিবেন। আমি আপনাদের এই মেসেঞ্জার গ্রুপ যেটা, সেখানে আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা দিব সেটা বিস্তারিত বলে দিব, যে কোনো একটা সাইটের আমি বলবো যে সেটা প্যাসিভ ইনফরমেশন গ্যাদার করবেন। ঠিক আছে, যে টেকনিক গুলো দেখালাম, এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে কিভাবে সরাসরি সে সাইটের সাথে ইন্টারেক্ট না করেই তার রিলেটেড ইনফরমেশন বের করতে হয়, সেইটা থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট। কেমন? মাল্টেকোতে কি মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ভালো হয় আপনি হ্যাঁ। আলাদা কোনো ডেডিকেটেড ইমেল অ্যাড্রেস খুলে নেন, সেটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। আরেকবার একটু বলেন তো অ্যাসাইনমেন্টটা কি? অ্যাসাইনমেন্ট একটা টার্গেট। এখনো হ্যাঁ হ্যাঁ, এটা আমি একটা টার্গেট দিব কোনো একটা ওয়েবসাইটের, যেহেতু অনেক লিগ্যাল ইস্যু আছে, আমি যে কোনো হুট করে একটা টার্গেটের নাম বলতে পারছি না। তো একটা ওয়েবসাইটে টার্গেট দিব। আপনার কাজ হবে কি, ওই ওয়েবসাইটের প্যাসিভ ইনফরমেশন গ্যাদার করবেন, যে যত রকম ইনফরমেশন খুঁজে বের করা সম্ভব আপনি খুঁজে বের করে ওই একটা পিডিএফ ফাইলে আপনারা যেরকম অ্যাসাইনমেন্ট দিয়েছেন বা দিবেন, সেভাবে পিডিএফ ফাইল করে আপলোড করে দিবেন। কেমন? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, ভাই আপনি কালি লিনাক্সে যখন ড্র্যাগিং করেন তখন তো আপনার ডেবিট আসে, কিন্তু আমার তো স্যার কালি আসে। হ্যাঁ, কারণ আমি হচ্ছে কি এটা আইএসও ফাইল সেটআপ দিয়েছি, তো সেটআপের সময় আমি ইউজার নেমটা আলাদা করে দিয়ে নিয়েছিলাম, ইউজার নেম পাসওয়ার্ড। আর আপনি ইউজার নেম নিজে নিজে বদলি করা যায় ওটা যদি আইএসও ফাইল সেটআপ দেন, আইএসও ফাইলটা সেটআপ দেন। আর আপনি তো ভার্চুয়াল বক্সের রেডিমেডটা দিয়েছেন, তো এখানে আগে থেকে সব প্রি ডিফাইন করা, আপনার কিছু সেটআপ দেওয়া লাগে না এর জন্য। স্যার হ্যাঁ হ্যাঁ, মাল্টিকোড আমরা কিভাবে ইনস্টল দেব এটা একটু যদি দেখাইতেন। কালিতে সেটআপ দেওয়া আছে ভাইয়া। হ্যাঁ ভাই, হ্যাঁ, মাল্টেকো কনফিগার করার সময় ওয়েব ব্রাউজার অপশনটা চাচ্ছে, এখানে কোন ওয়েব ব্রাউজারটা দিব? ডিফল্ট সিস্টেম ব্রাউজার? ডিফল্টই থাকুক। আচ্ছা, বা ফায়ারফক্স দিয়ে দিলেন। কালিতে দিচ্ছেন না নাকি? জি জি, হ্যাঁ ভার্চুয়াল বক্সের ভিতরে কালিতে দিচ্ছি। ওটা ফায়ারফক্স সেটআপ সিলেক্ট করে দেন, তাহলেই হয়ে যাবে। ওকে ঠিক আছে স্যার কালি লিনাক্সে সেটআপটা দেব কিভাবে, মাল্টিকো একটু দেখাইলে ভালো হতো। কালিতে সেটআপ দেয়াই আছে, এই যে প্রাইভেসি মোড।
প্রাইভেসি নর্মাল থাকুক। এই যে ইনফরমেশন গ্যাদারিং, এই যে মাল্টেকো এখানে দেখাচ্ছে, এটা আরো কতগুলো এই যে স্পাইডার ফুড, এনম্যাপটা আপনাদের দেখাবো নেটওয়ার্ক ক্লাসে। আরো অনেক অনেক টুলস আছে। আমরা মাল্টেকোটা খুব ভালো কাজে দেয়, এই জন্য মাল্টেকোটা দেখেছি। কারণ এটাতে ক্লিক করলে এটা রান হয়ে যাবে। ঠিক আছে, তো আমি মেসেঞ্জার গ্রুপে এখনো অ্যাড হই নাই, অ্যাড করে নাই। হ্যাঁ, ওই যে আপনাদের একটা বলেছি যে আপনি করবেন হচ্ছে কি যে কোনো একজন ফেসবুকের ওই যে শিক্ষণের গ্রুপে একটা পোস্ট দেন, আর বাকিরা কি করবেন ওই ওই পোস্টের কমেন্টে গিয়ে আপনার অর্ডার আইডিটা লিখে দিয়ে আসবেন। ঠিক আছে, আপনি এখনো অ্যাড আমাদের হন অর্ডার ব্যাচ নাম্বারটা কত? 213 213 ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার কোশ্চেন ছিল 3-4টা, একটু যদি সময় দেন তাহলে বলুন। আমি প্রথম 2টা ক্লাস ওই প্রথম দিক থেকে কানেক্টিং করতে পারিনি, যার কারণে বুঝতে পারিনি। এখন যেটা করছি সেটা হলো যে আমি উবুন্টু মানে 21 আপনি রেকর্ড, আপনি ক্লাস রেকর্ড গুলো দেখে নেন, সেটা বেটার হয়। আচ্ছা আচ্ছা, আমি একটু একটু ওটা দেখবো। তার আগে উবুন্টু মানে 21 আমি সেটআপ দেওয়া আছে, এটাতে অনেক টুলস আমি খুঁজে পাচ্ছি না, এটা কি ছিল কিনা জানি না। আচ্ছা, এটা হলো একটা প্রশ্ন, এটা কি টুলস কি উবুন্টুর ব্যাপারে কি মানে আপনি কালির ব্যাপারে প্রিফার করেন না উবুন্টুটা প্রিফার করেন? আমাকে মানে আমি করব কোনটা? হ্যাঁ, আমি বলি, উবুন্টুতে আপনি করতে পারেন, তবে সমস্যা যেটা হবে আপনার ম্যানুয়ালি রিপোজিটরি অ্যাড করে টুল সেটআপ দিয়ে দেন রিপোজিটরি আবার রিমুভ করতে হবে। আবার কাহিনী অনেক সময় হবে কি আপনার উবুন্টু ধরে ক্র্যাশ করতে পারে। আমি একবার ক্র্যাশ খেয়েছিলাম, আমার সব ডাটা চলে গিয়েছিল এইসব টুল সেটআপ দিতে গিয়ে। ভার্চুয়াল বক্সে করে নিলে এই প্রবলেম গুলো থাকে না। এই ডেডিকেটেড ভাবে কালি লিনাক্স রান করেন। আচ্ছা, কালি লিনাক্স আমি হ্যাঁ, কালি লিনাক্সটা আমি কোন ভার্সনটা ইনস্টল করলে বেটার হয়? ওটা 2021.3 লেটেস্ট ভার্সনটাই তো আছে ওদের ওয়েবসাইটে দেয়া, আপনি ওটাই সেটা 2021. আপনি হ্যাঁ গুগলে সার্চ দেন, তাদের এই ভার্চুয়াল কালি লিনাক্স ডাউনলোড পেজে গেলেই ওটা শুরু করবে। আচ্ছা, এটা কি টুলস ভালো পাওয়া যাবে না? সব একসাথে এখানে দেয়া আছে, আমার সেটআপে কিছু দরকার নেই। আচ্ছা আচ্ছা, আমি টিন্ডারের জন্য কি লগইন করতে হবে? ওটা রেজিস্ট্রেশন করে লগইন করতে হবে কোনটা বলেন? টিন্ডারের জন্য? টিন্ডার ভাইয়া আমি প্রশ্ন ছিল আমার আরো। হ্যাঁ যাই ভাই, আপনি একটু বলে নিন তাড়াতাড়ি। সেটা হলো আপনাকে ভাইয়া, আপনি কি মানে এই যে আমরা যে কোর্স করছি, যেটা এই কোর্সটা হলো একটা লিমিটেশনের পর, আমি কি মানে আমরা সবাই কি আপনাকে মানে কন্টিনিউয়াসলি পাবো কোর্সের শেষেও বা মেসেঞ্জার গ্রুপে তো আমরা আছি ওখানে? এটা কি মানে কোর্স শেষ পরেও? হ্যাঁ হ্যাঁ, কোর্সের পরেও থাকে। ভাইয়া কম্পিউটার ক্র্যাশ মানে কি? একটু ভাইয়া আর প্রশ্ন ছিল যে আমি যে এটা মানে আমাদের আনঅফিশিয়াল প্রশ্ন, মানে এটা অন্য সাইটে, সেটা হলো পেগাসাস চেকিং এর মানে কোন টুলস আমাদেরকে শেখানো হবে? পেগাসাসের একটা পোস্ট দিয়েছিলাম গ্রুপে, দেখতে পান, ওখানে একটা লিংক দিয়েছিলাম পেগাসাস স্ক্যানিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা হলো যে ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব কি এই কোর্সের মধ্যে থাকবে আমাদের পড়াবে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের নেক্সট ক্লাস হবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ, তারপর একটা ডার্ক ওয়েবের উপরে। কম্পিউটার ক্র্যাশ আমার কোশ্চেন শেষ। হ্যাঁ, কম্পিউটার ক্র্যাশ হচ্ছে গিয়ে এই মনে করুন মানে পুরোপুরি ফ্রিজ হয়ে গিয়েছে, কোনো সিম্পটম দেখায়, কোনো স্টার্ট দিলে রান হচ্ছে না। ঠিক আছে, আমার উবুন্টু ক্র্যাশে যেটা হয়েছিল যে কমান্ড লাইন আসছে কিন্তু গ্রাফিক্যালটা আর আসছিল না উবুন্টু। পরবর্তীতে আমি ওটা ফেলে দিই, উইন্ডোজ আবার সেটআপ দেওয়া লেগেছে। এটা তো কম্পিউটার কোনো সমস্যা হয় না? কম্পিউটার সমস্যা করতে পারে, আপনার হার্ডওয়্যার ড্যামেজ করতে পারে কোনো সময়। আচ্ছা, আর কালি লিনাক্স ভিএম উত্তম না আইএস উত্তম? আপনার যেটা আপনি ভার্চুয়াল বক্সে ওই এডিশনই এনাফ, আমাদের আর কিছু দরকার নেই। আচ্ছা স্যার, আমরা কি সিস্টেম রিকভারি নিয়ে কিছু পড়বো? সিস্টেম রিকভারি, ডাটা রিকভারি আপনাদের দেখাবো, ক্রিপ্টোগ্রাফি ক্লাস। হ্যাঁ, আমার ডুয়েল বুট করা আর কি, উইন্ডোজ একটা সেটআপ দেওয়া আছে আর একটা উবুন্টু। আমি ওই উবুন্টুটাকে মানে বাদ দিয়ে কালি লিনাক্স 2013 ইনস্টল দিয়ে দিব, ঠিক আছে? ডুয়েল বুটের দরকার নেই, ভার্চুয়াল বক্সে দেন। কারণ অনেক সময় হয় কি আপনার মেইন অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারেকশন না থাকাই ভালো, কারণ আমরা ম্যালওয়্যার ক্লাসে বিভিন্ন ম্যালওয়্যার ডাউনলোড করব, তারপরে অনেক রিসার্চ টাইপের কাজ করব, তো সেটাতে যেটা হবে কোনো প্রবলেম হলে ভার্চুয়াল বক্স থেকে আপনি পুরোপুরি রিমুভ দিতে পারবেন, কিন্তু মূল হার্ডওয়্যারে সেটআপ দিলে আপনি টোটাল রিমুভ দিতে পারবেন না, আপনার সিস্টেমে সমস্যা করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ক্র্যাশ করবে শব্দটা, ক্র্যাশ করতে পারে। আবার আপনি কোনো ডার্ক ওয়েবে গিয়ে ঘুরতেছেন একার একটা আপনাদের ম্যালওয়্যার সেন্ড করে দিল ট্রোজান, আপনি বুঝতেই পারলেন না, তাহলে আমার দুইটাই শেষ। তো তাই ভার্চুয়াল বক্সে দেন।
নাদিম ভাই আমার একটু আত্মিক নাম্বার একটু মিস কল দিন তো 61 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে ক্লাসটা এখানেই শেষ করে আমি চ্যাট সহ একটা আপনার প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা কি আমি একটা বিষয়ে আজকে রিসার্চ করতে করতে একটা বিষয়ের সামনে এসেছে, সেটা হচ্ছে মোবাইলে ইনস্টলের বিষয়টা। এটা কি আপনি মানে এই সম্পর্কে কি কোনটা? জানেন? মোবাইল ইনস্টল কালি লিনাক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আপনাদের 25 নাম্বার ক্লাসে দেখাবো। আচ্ছা আচ্ছা, আমি এটা করেছি বাট ওটা মানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে কোথাও একটা গ্যাপ আছে। হ্যাঁ গ্যাপ, ওটা রুট করে নিতে হয় আপনার মোবাইল রুট আনরুট করে কি করা যায় না ভাইয়া? হ্যাঁ মানে আনরুট না। অবস্থায় করা যায়? করতে পারেন, একদম বেসিক কিছু ফিচার পাবেন, কিন্তু তারপরও মানে ভালো কাজ করবেন আর কি। হ্যাকিং এর সব টুলস পাবেন না। মানে এইখানে আমরা যেটা হচ্ছে ভার্চুয়াল বক্সে যেটা পাবো, এটাই কি পাবো যদি রুট করে নেই? আমার ফোন আছে হ্যাঁ extra। হ্যাঁ হ্যাঁ, আপনি রুট করে নিয়ে তখন পারবেন। ভাইয়া আমি চাচ্ছিলাম কালি লিনাক্স আইএসও ফাইলটা সেটআপ দিতে। আপনি ইউটিউবে ভিডিও দেখে নেন, ইউটিউবে বাংলায় ভিডিও আছে আইএসও সেটআপের। ওখানে অনেকগুলো স্টেপ পার করে আপনার সেটআপ দিতে হয় আইএসও তে। স্যার হ্যাঁ ভাই আইএসও সুবিধাটা কি ভাইয়া? ওটা আপনার হার্ডওয়্যারে আরেকটু বেশি অ্যাক্সেস দিবে এই আর কি। ওই ওয়াইফাই রিলেটেড বা কিছু সেটআপ করতে গেলে আপনার কাজ দিবে আর কি। এছাড়া তেমন আচ্ছা এটা কি পরবর্তীতে প্রবলেম হইতে পারে না আইএসও না, কোনো অসুবিধা নেই। আইএস এর ব্যাপারে কি কোনো পেইড লাগে? না না। আচ্ছা থ্যাংক হ্যাঁ বলুন, কে জানি। স্যার ওই যে আপনার মাল্টেগো সফটওয়্যারে যে বিভিন্ন ওই সফটওয়্যার ডাউনলোড করা ছিল না অ্যাপের মধ্যে, ট্রান্সফর্মে ক্লিক করেন, তারপরে ট্রান্সফর্ম হাব। সেটা তো আসেন না ভাই স্যার। একটু সময় নিবে, আমারটা এসএসডি তো এজন্য দ্রুত দেখাচ্ছিল। ভাইয়া হুম হুম একটা প্রশ্ন ছিল, হুইজ করতে গেলে যারা আপনার প্রাইভেসি পলিসি অ্যাক্টিভেট করে রাখে ডোমেইনের, হ্যাঁ তাদের ডেটা গুলো তো আর দেখা যায় না নরমাল আমি যখন হুইজ করি আর কি। হ্যাঁ তো সেই ইনফরমেশন গুলো তাহলে মানে কিভাবে আমরা মানে ডিগ করতে পারি আর একটু? না না, সেটার অন্য কোনো ওয়েতে তাদের ফেসবুক বাইপাস ওয়েতে করতে হবে, মানে ইমেল অ্যাড্রেস বা অন্যভাবে চিন্তা করতে হবে। অন্যভাবে চিন্তা করতে হবে, হুইজ ইনফরমেশনটা পাবো না, কারণ তারা নিজেরাই হাইড করে রেখেছে। আচ্ছা, তাহলে অল্টারনেটিভ ওয়েতে আমাকে মানে ইনসাইড আউট বের করার চেষ্টা করতে হবে, তাই তো? অন্য কোনো স্ক্যান দেন, অন্য কোনো ওই যে কালি লিনাক্সের টুলসটা দিয়ে দেখেন এরকম। বুঝতে পেরেছি, ঠিক আছে ভাইয়া আমাকে হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলুন। আমাকে তো মেসেঞ্জার এখন অ্যাড দেন না, তো আপনি যদি অ্যাসাইনমেন্টটা আরেকবার একটু বলতেন তাহলে সুবিধা হতো। অ্যাসাইনমেন্টের ওয়েবসাইট আমি এখনো নির্দিষ্ট করিনি আসলে। একটা ওয়েবসাইট দিব, মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দিব, সেই ওয়েবসাইটটার টোটাল প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং করতে হবে আর কি। ঠিক আছে, যত ইনফরমেশন পাবেন খুঁজে বের করে দিবেন। যারা মেসেঞ্জারে নাইগা ভাইয়া তারা কি করবে? ওই যে বললাম ফেসবুক গ্রুপে একজন একটা ফেসবুকে আমি পোস্ট দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই পোস্টের লিংকটা একটু চ্যাটে দেন। লিংক তো পাচ্ছি না ভাইয়া। ওই পোস্টের লিংকটা চ্যাটে দেন, বাকিরা একটু ওই জায়গাতে কমেন্ট করে আসুন ওই পোস্টে। আচ্ছা ভাই, এই শিখনের যে ইয়ার সাইড আছে, যে নাম্বারটা আছে, হ্যাঁ হেল্পলাইন, ওখানে ফোন দিয়ে কি কোনো হেল্প পাওয়া যাবে যারা গ্রুপে এখন অ্যাড হতে পারে নাই? হ্যাঁ ফোন দিয়ে দেখতে পারেন, তবে ওনারা তো গুগল ফর্ম দিয়েছেনই আপনাদের অ্যাড হওয়ার জন্য। কিন্তু ওনারা তো ভাইয়া পূরণ করেছে, তারপরেও তো হচ্ছে না। অনেক স্টুডেন্ট ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলুন। প্রশ্ন হচ্ছে ভাইয়া, কম্পিউটারের যে এই যে বায়োস ভার্চুয়ালাইজেশন যদি না করতে পারি, তাইলে কি সেক্ষেত্রে কালি লিনাক্স করলে কি ইনস্টল দিলে কি প্রবলেম হবে রান করতে? সেটআপ নেয় কিনা তাই দেখেন, সেটআপ নেবে না সম্ভবত ভার্চুয়াল বক্সে। আপনার তখন ভার্চুয়াল বক্স, হ্যাঁ ভার্চুয়াল বক্স ছাড়া সেটআপ নেবে। ভার্চুয়াল বক্স সেটআপ নিচ্ছে কিন্তু কালি লিনাক্স সেটআপ নিচ্ছে না, এই কারণেই কালি লিনাক্সে অন্য কোনো এরর করতে পারে আপনার ইম্পোর্টের। হ্যাঁ এরর হচ্ছে, হ্যাঁ এরর হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে তাহলে ভার্চুয়ালাইজেশন বায়োস ভার্চুয়ালাইজেশনটাই বেসিক, এটা আগে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা না থাকলে এরর করবে। আবার উইন্ডোজ ডিফেন্ডার থেকে মাঝে মধ্যে ব্লক করতে পারে। তাহলে তো ভাই দেখতে পারেন আপনি কি কারণে এরর হচ্ছে এটা দেখতে পারেন। হ্যাঁ আমি একটা সাজেশন লিংক দিয়েছি, তবে এক এক জনের এক এক কারণে এরর করে আসলে, তার কারণে ওভারঅল কোনো সলিউশন বলা সম্ভব না। অ্যান্টিভাইরাসে কি সমস্যা করবে কালি লিনাক্স? আমার করেছিল, আমার উইন্ডোজ ডিফেন্ডার থেকে ব্লক করে দিয়েছিল, আমি সেটআপই দিতে পারছিলাম না। 3 দিন চেষ্টা করার পরে তারপর সেটা দিতে পেরেছিলাম। ভাই আমার চ্যাট বক্সটা একটু এনেবল করেন ভাই। যদি আমরা যদি আমাদের ভাইয়া আমাদের প্রসেসরের যদি মডেল আপনাকে বলি, তাহলে কি যারা আমরা বায়োস ভার্চুয়ালাইজেশন করতে পারি নাই তাদেরকে আপনি একটু যদি দিতেন, সাজেশন দিতেন কিভাবে কোথায় আগে গেলে হয়তো।
এক এক কম্পিউটার এক এক রকম, এটা আমার পক্ষে বলাও পসিবল না আসলে, কারণ আমি তাহলে কি ভাই এক্ষেত্রে একমাত্র ইউটিউবে ভিডিওগুলাই ভরসা, অথবা ওই যে গুগলে ওনাদের মডেলের সার্চ? তাদের অফিসিয়াল পেজ, যেটা মনে করুন ডেলের কম্পিউটার, ডেলের অফিসিয়াল পেজে গিয়ে দেন আপনি সার্চ দেন, বা গুগলে আগে সার্চ দেন যে ডেল কম্পিউটার বায়োস ভার্চুয়ালাইজেশন। পিসির তো প্রসেসর লিখে সার্চ দিলেই হবে না ভাইয়া? প্রসেসর দিয়ে দেখতে পারেন, বা ব্র্যান্ড নেম, মাদারবোর্ড। সরি ভাই, আমি একটু ডিস্টার্ব করি ভাইয়া, আপনারা সবাই সিপিইউটাকে করেন, মানে সিপিইউটাকে বায়োসে গিয়ে সিপিইউ সেটিং এ যান। সিপিইউ সেটিং এ গেলে আপনারা সব পাবেন, ওখানে দেওয়া আছে ওখানে, ঠিক আছে? এটা কি গুগলে ভাইয়া? না ভাইয়া, বায়োসে কমান্ডে বায়োসে কি বায়োসটা সার্চ করব কি গুগলে না ইউটিউবে? না, আপনি কিবোর্ডে কমান্ড যখন স্টার্ট নেবে, কম্পিউটার যখন স্টার্ট নেবে তখন হয়তো রিস্টার্ট নিলে যে অপশনগুলো আসে ভাই বুঝছেন, সেই অপশনগুগুলোতে তো সঠিক। স্টপ ভাই, আপনি কথা শেষ করতে দেন। আপনি যখনই কম্পিউটার রিস্টার্ট নেবেন তখন হয়তো বা ডিলিট অথবা F2 F8 তিনটা ফাংশন দ্বারা আপনি বায়োসে ঢুকতে পারবেন, ঠিক আছে? জি, আমি বলি তো যখন ডিলিট দিলে আমারটা আসে ভাইয়া বুঝছেন, অপশনগুলো অনেকগুলো অপশন আসে, ওখান থেকে আমি কোনটা ক্লিক করব ভাইয়া? আননোনলি তো আমি আচ্ছা আমি বলতেছি, আপনি ওখানে গিয়ে দেখবেন যে সেটিং এ আছে একটা, ঠিক আছে? মেইন সেটিং যেটা আছে, সেখানে গেলে আপনি সিপিইউ সেটিং এ যাবেন, অপশনটা খুঁজবেন কোথায় সিপিইউ সেটিং আছে, ঠিক আছে? ওই সিপিইউ সেটিং এর ভিতরে আপনি ভার্চুয়ালাইজেশনটা পাবেন, হয়তো নেটওয়ার্ক বিভিন্ন ভাবে লেখা আছে, আপনি খালি টিক্সের ভাবে বুঝতে পারবেন যে কি জিনিসটা কোনটা মিনিং করছে। তো নেটওয়ার্কের ভিতরে মিনিং করতে পারে, বিআরটি তে মিনিং করতে পারে, মানে সিপিইউ সেটিং এর ভিতরে থাকবে এটা। যেমন ধরেন আপনার গেমিং রুট আছে, এখন আমাকে করতে হবে কোনটা সেটা তো আমি জানি না। আপনি সিপিইউ সেটিং এ খুঁজবেন, সিপিইউ সেটিং এ ক্লিক করবেন, ওখানে সিপিইউ তে ঢোকার পরে আপনি পাবেন সবকিছু, এখানেই থাকবে, সব চিপের ভিতরে ওখানে আছে টোটালি সিপিইউ। আমি কি সবগুলো ইনেবল করে দেব? না, একটাতে শুধুমাত্র আপনি যেখানে দেখবেন নেটওয়ার্ক সংক্রান্ত যে জায়গা আছে সেই জায়গায় পাবে, কিন্তু সিপিইউ এর ভিতরে শুধু নেটওয়ার্ক। আচ্ছা হ্যাঁ, নেটওয়ার্ক কোন সিপিইউ এর ভিতরে থাকতে হবে, ঠিক আছে? সিপিইউ এর বাইরে যাবেন না আপনি। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ স্যার। আজকে ক্লাস ভাইয়া আমি লিভ দিতে পারি কি ভাইয়া? হ্যাঁ, আমাদের অফিশিয়াল ক্লাস শেষ, বাকি থ্যাংক ইউ আশাবুল ভাই। হ্যালো, তো এই জন্য আর কি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। অ্যাসাইনমেন্ট থাকবে না ভাইয়া? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আমি গ্রুপে দিয়ে দিব। আশাবুল ভাই, আপনি একটা কথা বলছিলেন যে ওই যে বায়োস ভার্চুয়ালাইজেশনে যে এফ ফাংশন 12 কি দিয়ে যেন কি করতে বলছিলেন প্রথম ক্লাসে? এক এক কম্পিউটারের এক এক রকম, কারোটা ইএসসি, কারো F1, কারো F10। আচ্ছা, ওইটা হচ্ছে ওই ফাংশন আনার জন্য, রেজিস্টার দিয়ে ওটা আনার জন্য। আচ্ছা হ্যাঁ, ওটাই আনার জন্য। ঠিক আছে ভাই। আমার আতিক 100 একটু ফোন দেন তো, মিস কল। তো আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করি। অ্যাসাইনমেন্টটা প্লিজ ভালো মতো সাবমিট করবেন সবাই, ঠিক আছে? স্যার একটু হ্যাঁ বলুন। ভাই অ্যাসাইনমেন্ট কি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছে? মেসেজে? মেসেঞ্জারে দিতে। স্যার আমার স্ক্রিনটা একটু শেয়ার করব, আমার প্রবলেমটা একটু দেখাবো। প্রবলেমটা বলেন আগে। হ্যালো, আমার প্রবলেম তো অনেকদিন ধরে রয়ে গেছে, এখন ঠিক হলো না। একজন দেখানোর কথা বলে তো খুঁজে পেতেছি না তার। আপনার ওইটার জন্য আমি একটা ইউটিউবের লিংক দিলাম, আপনি দেখেন, চ্যাটে প্রথম দিকে আছে মনে হয়। ইউটিউবে একটা ভিডিও দিয়েছি, দেখতে পারেন। গ্রুপে একজন বললো, সেদিন আমার নাম্বারও দিয়ে দিয়েছে, আতিক লিখে আমার নাম্বার 61 লাস্টে দিয়েছি। কি সমস্যা ভাইয়া আপনার? আপনি একটু মেসেঞ্জারে যোগাযোগ করেন আমার সাথে, আমি আছি। আমার আতিক লেখা আছে, আতিক 61 নাম্বার লেখা আছে, এয়ারটেল নাম্বার, দেখেন সেটিং এর শুরুতে। আপনি কালকে সকালবেলা আমাকে একটু মেসেজ দিয়েন গ্রুপে। হ্যাঁ জি, আমাকে একটু ওই নাম্বারে একটু নক করলে ভালো হতো, আমার 01642813761 নাম্বারে। তো স্ক্রল করে উপরে চলে যায়, খুঁজে আপনি কালকে সকালে একটু নক দিয়ে, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। তো সবাইকে আসসালামু আলাইকুম, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন।